কি গো বড়লোকের বউ, এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কালকে রাতে আবিরের বাবার শরীরটা ভালো ছিল না, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। তোমার স্বামী তো মাসের অর্ধেক দিনই অসুস্থ থাকে, তার জন্য আমরা কি করব? এই যে তোমরা চারজনে রাক্ষসের মতো বসে বসে খাচ্ছ, কাজ না করলে তোমাদের খাওয়াবে কে? রুমেলা বেগম কিছু না বলে কাজে মন দেয়। মা চলো আমরা ওই বাসা থেকে চলে যাব, ওরা এত অপমান করছে, এরপরও আর এই বাসায় থাকতে ইচ্ছা করছে না। কোথায় যাব বাবা? আজ 15 বছর হলো এ বাসায় আছি। তোর দাদু এ বাসায় আগে কাজ করতো, তারপর তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয় তখন এই বাসায় তোর বাবা কাজ করতো। আমাদের ওখানে ভালো চাষ হয় না, অর্ধেক সময় বন্যায় জলে ডুবে সব ফসল নষ্ট হয়ে যায়, বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হতো। তোর দাদুই তোর বাবাকে এদের বাড়িতে কাজে ঢোকায়। আমি তোর দাদুর সাথে আমাদের গ্রামের বাড়িতে থাকতাম, তোর বাবা মাঝে মাঝে ওখানে যেত। তোর দাদু মারা গেল, তোর বাবা এদের সংসারে রাখাল হয়ে থাকতে শুরু করলো। একদিন তোর দাদিও মারা যায়, আমি গ্রামে কার কাছে থাকবো? তারপর তোর বাবা আমাকে আর তোদের 2 ভাই বোনকে নিয়ে এ বাসায় চলে এলো। এরা সবাই খারাপ না তো, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, সেই রকম সংসারের সকল সদস্য যে সমান হবে তার কোনো কথা নেই। আমাদের একটু মানিয়ে চলতেই হবে। মেজো সাহেব উনি খুব ভালো মানুষ। মায়ের কথা শুনে আবির বলল, প্রতিনিয়ত এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না মা। ঠিক আছে, তোকে থাকতে হবে না, তুই বরঞ্চ তোর খালার বাড়ি চলে যাবি। তোর বাবা এমনিতেই বলছিল তোকে বাইরে কোথাও পাঠিয়ে দেবে, তুই সেখান থেকে পড়াশোনা করবি। মায়ের কথা শুনে আবির কাঁদতে শুরু করে দেয়। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি কোথাও যাব না। আমি তো জন্ম থেকে দুটো মানুষকেই চিনেছি, আমার বাবা আর মা, তার বাইরে তো আমি কাউকেই চিনি না। তাই তোমাদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু বাবা, তোকে তো বড় হতে হবে, তোকে আমাদের মতো কাজ করতে দেব না। তুই অনেক বড় হবি, একজন ভালো মানুষ হবি, তুই সমাজের জন্য ভালো কাজ করবি, সবাই তোকে চিনবে জানবে, তবে তোর বাবা মার স্বপ্ন সার্থক হবে। ঠিক আছে মা, তোমরা যা ভালো বোঝো তাই করো। আবির হাসান শেখ আমাদের এই গল্পের নায়ক। আবিরের বাবা আনোয়ার শেখ খানবাড়ির চাকর। আগে আবিরের দাদু মতিন শেখ এই বাড়িতে কাজ করত। তার জীবনের প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছে। সে থাকাকালীন আবিরের বাবা আনোয়ার শেখ এই বাড়িতে কাজে ঢোকে। আবিরের বয়স এখন 18 বছর। সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সে বাবা মার সাথে খানভেলায় থাকে। আবিরের একটা ছোট বোন আছে, তার নাম পিথা। তার বয়স 13 বছর। সে ক্লাস 7-এ পড়ে। খানবাড়ি এলাকার সব থেকে বড়লোক বাড়ি। তাদের যৌথ পরিবার। আজাদ খান এই বাড়ির বড় ছেলে। তারা 3 ভাই। মেজো ভাই মনিরুল প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি খুব ভালো মানুষ। ছোট ভাই পেশায় একজন চিকিৎসক, কর্মসূত্রে সে চেন্নাই থাকে। আজাদ খানের এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে কানাডায় থাকে, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। মনিরুল খানের 2 মেয়ে। বড় মেয়ে আলিশা, সে আবিরের সমবয়সী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আর ছোট মেয়ে নীলাশা, সে ক্লাস 8-এ পড়ে। তার এখন বয়স 14 বছর। সে অহংকারী একটা মেয়ে, গরিবদের সহ্য করতে পারে না। এই নীলাশা আমাদের গল্পের নায়িকা। বয়সটা কম হলো, তার কথাবার্তা ঝাঁঝালো। সে আবিরদের ফ্যামিলিকে সহ্য করতে পারে না, নানা রকম কথা শোনায়। আবির ও তার বোন পিঠাকে সে পছন্দ করে না। পিঠা সহজ সরল একটা মেয়ে। নীলাশা দেখতে সুন্দর, কিন্তু তার আত্ম অহংকার অনেক বেশি। তার একটাই কারণ, তার যখন 3 বছর বয়স তখন তার মা মারা যায়। ছোট দুটো বাচ্চার মেয়ের কথা ভেবে তার বাবা মনিরুল খান আর বিয়ে করেননি। তাই নীলাশাকে বাড়ির সকলে খুব ভালোবাসে, বিশেষ করে তার দাদি ফৈজি বেগমের আদরের নাতনি এই নীলাশা। সবার আদরের হওয়ার জন্য তার মধ্যে একটা অহংকার কাজ করে। মা আজকে আমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আমি বাবার কোনো কথাই শুনবো না। আমি প্রায় দেখি বাবা বুকে যন্ত্রণা হয়, এটা ভালো জিনিস নয় মা, বাবাকে ডাক্তার দেখাতেই হবে। আমি অনেকবার বলেছি, কিন্তু তোর বাবা ডাক্তারের কাছে যেতে চাইছে না বলে বলছে গেলেই টাকা খরচ হবে। যাবে, আমাদের কাছে টাকা কোথায়? আমি সাহেবের সাথে কথা বলবো। আমরা তো এখানে কাজ করি, তার বিনিময়ে আমাদের টাকা দেওয়ার কথা, কিন্তু ওরা তো কখনোই আমাদের মাইনে দেয় না। টাকার কথা তোকে বলতে হবে না, তোর বাবা রাগ করবে। তোরা 2 ভাই বোন পড়াশোনা করছিস, মেজো সাহেব তার খরচ দেয়। তাতে কি হয়েছে মা? একটা মানুষ অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে না? সারা জীবন সে তার সংসারের জন্য মুখ বুজে পরিশ্রম করলো,
তাদের কর্তব্য কি? তোমরা সারা জীবন ভয় পেয়ে থাকবে? আমি কিন্তু ভয় পাবো না। আমি বলবো, দেখবে আমি কালকে কথাটা বলবো। মায়ের হাজার অনুরোধ সত্ত্বেও তারা আবিরকে আটকে রাখতে পারল না। তার পরের দিন সকালে আবির যখন মনিরুল খানের কাছে যায়, আবির একটু অন্যমনস্ক ছিল। তার কারণ গত রাতে তার বাবার বুকে খুব যন্ত্রণা হচ্ছিল। সে সেই সব বিষয় নিয়ে চিন্তা করছিল। হঠাৎ এই বাড়ির মেয়ে নীলাশার সাথে ধাক্কা খায়। নীলাশা তখন বাগান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছিল। আবিরের সাথে ধাক্কা লাগায় তার ফুলগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে। সে রাগে কটমট করে আবিরের দিকে তাকায় আর ঝাঁঝালো স্বরে বলে, এই তুই কানা নাকি? চোখে দেখতে পাস না? সরি, আমি বুঝতে পারিনি। সরি মাই ফুট। আগে বল তুই কেন আমাকে ধাক্কা দিলি? আমার ফুলগুলো সব নষ্ট হয়ে গেল তো। তুই জানিস এই লাল গোলাপ আমার কত প্রিয়। আমি প্রতিদিন সকালবেলা বাগান থেকে ফুল তুলি আর আমার রুমে সাজিয়ে রাখি। আর তুই তুই সেসব ফুল নষ্ট করে দিলি। ভুল হয়ে গেছে। আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। কালকে রাতে বাবার বুকের যন্ত্রণা হচ্ছিল, বাবা ঘুমাতে পারেনি, আমাদেরও ঘুম হয়নি। আমি একটু সাহেবের কাছে যাচ্ছি। তোমার বাবা রুমে আছে? আবিরের কথা শুনে নীলাশা দাঁত কটমট করে বলে, এই তোর বাবা মরল কি বাঁচলো তা জেনে আমার কি লাভ? তুই আগে বল তুই আমার ফুল ফেলেছিস কেন? নীলাশার চিৎকার শুনে তার বড় আপু আলিশা সেখানে ছুটে আসে আর বলে, নীলাশা, তোর কি হয়েছে? এত চিৎকার করে কথা বলছিস কেন? এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে, যার ফলে আমার ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কোথায় নষ্ট হলো? শুধু তো পড়ে গেছে, ওগুলো কুড়িয়ে নিলেই হবে। তার জন্য এভাবে চিৎকার করে কথা বলতে হবে? তুই বেশি কথা বলবি না। তোর জন্য ওরা সুযোগগুলো পায়। তখন পাশ থেকে আবির আলিশাকে উদ্দেশ্য করে বলে, আলিশা, সাহেব রুমে আছে? হ্যাঁ আছে বাবা, স্কুলে খাতা দেখছে। তুই ভেতরে আয়। আলিশা ও আবির দুজনে সমবয়সী ও ওরা একই সাথে পড়ে, সেজন্য একে অপরকে তুই তোকারি করে কথা বলে। আলিশা আবিরকে নিয়ে তার বাবার রুমে যায়। আবিরকে দেখে মনিরুল খান বলে, আবির, কিছু বলবি? সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। যদি আপনি ব্যস্ত না থাকেন তাহলে আমি বলতে পারি। না, তুই বল, কি বলবি? আমি ব্যস্ত নেই। কিছুদিন যাবৎ বাবার বুকের যন্ত্রণাটা হচ্ছে। বাবা রাতের বেলা ঘুমোতে পারছে না। কালকে বাবার খুবই বাড়াবাড়ি হয়েছিল। আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু বাবা যেতে চায় না। সাহেব, কিছু টাকা দেবেন, তাহলে আমি বাবাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। কই, আনোয়ার তো আমাকে কখনো কিছু বলেনি। জানেন তো, বাবা একটু চাপা স্বভাবের। শত কষ্ট হলেও সে কিছু বলবে না। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, তুই আজই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যা। তখন পাশ থেকে দাঁড়িয়ে নীলাশা বলে, বাবা, তুমি ওদের টাকা দেবে না। বাড়ির চাকরদের জন্য তোমার অত দরদ কিসের? সরকারি হসপিটাল আছে, ওখানে তো বিনা পয়সা চিকিৎসা হবে। ওখানে চলে যাক। নীলাশার কথা শুনে মনিরুল খান রেগে যায় আর মেয়েকে বলে, ছি মা, এইসব কথা বলতে নেই। ওরা কখনোই বাড়ির চাকর নয়। ওরা অনেক দিন থেকে আমাদের বাড়িতে কাজ করে। আমাদের বাকি সদস্যদের মতো ওরাও আমাদের বাড়ির সদস্য। বাড়ির চাকর না ভেবে নিজের লোক ভাবা যায় না? তুমি কি বলছো বাবা? আমি তো জন্ম থেকে দেখছি আনোয়ার চাচা আমাদের বাড়িতে কাজ করে, চাচি আমাদের বাড়িতে বাসন মাজে, রুম পরিষ্কার করে। যারা কাজের লোক তারা তো এইসব কাজই করে। তাহলে আমি ওদেরকে আমার বাড়ির অন্য সদস্যদের মতন সমান চোখে দেখবো কেন? অত অহংকার ভালো নয় নীলাশা। পৃথিবীতে গরিব হওয়া কখনো অপরাধ নয়। আল্লাহ যাকে যেমন ভাগ্য নিয়ে পাঠায়। আজ হয়তো আবির গরিব আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তুই বড়লোক হয়ে জন্মেছিস, তাই তুই কিছুই বুঝতে পারছিস না। একদিন এমন দিন আসবে, সেই দিন হয়তো আবিরের জায়গায় তুই থাকবি। সেই দিন বুঝতে পারবি তুই আমার সন্তান, এটা আমার ভাবতেও ঘেন্না করে। তোর এই নিচু মন মানসিকতা কোথা থেকে এলো? তোর মা তো এরকম মানুষ ছিল না। আমি স্কুলের শিক্ষক, আমি মানুষকে ভালো শিক্ষা দিই, কিন্তু আমার কোথায় কষ্ট হয় জানিস? আমি নিজের মেয়েকে শিক্ষা দিতে পারিনি। আমার জীবনে এটাই সব থেকে বড় কষ্ট। বাবার কথা শুনে নীলাশা রাগ দেখে তার দাদির রুমে চলে যায়। দাদির কাছে গিয়ে রাগে ফুঁসতে থাকে। নীলাশাকে দেখে তার দাদি ফৈজি বেগম বলে, কি হলো, তুই রাগে ফুঁসছিস কেন? দাদির কথায় নীলাশার রাগের পরিমাণ বেড়ে গেল। সে বলল,
জানো দাদি, ওই বাড়ির চাকরের ছেলেটার জন্য বাবা আজ আমাকে কত বকলো। কেন বকলো? তুই কি করেছিস? ওই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফুল ফেলে দিয়েছে। তার তো বিচার হলো না, উল্টে জানো ওর বাবা অসুস্থ বলে বাবা ওকে টাকা দিল। আনোয়ার চাচাকে নাকি বড় ডাক্তার দেখাবে, চাচার বুকে যন্ত্রণা হচ্ছে। কেন ডাক্তার দেখাতে হবে? সরকারি হসপিটাল আছে, ওখানে গেলে তো ভালো হয়ে যাবে। আমি সেই কথাই বলেছি। সেই কথা শুনেই বাবা আমাকে নানা রকম কথা শোনালো। বলল আমি স্কুলের শিক্ষক, কত ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমার নিজের মেয়েকে মানুষ করতে পারলাম না। তারপর কিছুক্ষণ থেমে কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে দাদিকে উদ্দেশ্য করে বলে, জানো দাদি, আমার মনে হয় বাবা আমায় ভালোই বাসে না। আমার মা নেই, তাই হয়তো বাবা আমাকে সহ্য করতে পারে না। ঠিক আছে, তোকে কান্নাকাটি করতে হবে না, আমি তোর বাবার সাথে কথা বলে নিব। মনিরুল খানের কাছ থেকে টাকা নিয়ে আবিদ তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। আনোয়ার শেখকে চেক করে ডাক্তার কতগুলো টেস্ট করতে বলে, কিন্তু টেস্ট করতে অনেক টাকা খরচ হবে। তাকে মনিরুল শেখ যে টাকা দিয়েছে সে টাকাই কুলোয় না। সে এসে মনিরুল শেখকে টাকার কথা বলে। টাকার কথা শুনে ফৈজি বেগম রেগে যায় আর বলে, এই যখন তখন টাকার কথা বলবি না। টাকার কি গাছ বসানো আছে যে নাড়া দিলেই পড়বে? এই তো সেদিন কতগুলো টাকা দিল, সব খরচ করে ফেললি। ফৈজি বেগমের কথা শুনে আবির বলল, দাদি, বাবাকে ডাক্তার দেখিয়েছি, আবার ডাক্তার টেস্ট করতে বলেছে, সেসব করতে তো টাকা লাগবে। তার জন্য আমরা কি করতে পারি? এখন তো তোর বাবা কিছু কাজও করতে পারছে না, সারাদিনই তো শুয়ে আছে, আর কাজ না করলে টাকা দেবো কি করে? বাবার শরীর খারাপ, কাজ করতে পারছে না, তাই তো বাবা শুয়ে আছে। বাবার কাজগুলো তো আমি করে দিচ্ছি। একটা মানুষ দীর্ঘদিন এই সংসারের জন্য অনেক কষ্ট করেছে, আর আজকে সে অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে, আর চিকিৎসার দরকার, সেজন্যই তো টাকার কথা বলেছি। আমরা টাকা পয়সা দিতে পারবো না, দরকার পড়ে শরীরের কিডনি বিক্রি করে নিজের বাবার চিকিৎসা করগে যা। ফৌজি বেগমের কথা শুনে আবিরের কষ্ট হয়। সে তার মাকে বলে, মা চলো আমরা গ্রামে ফিরে যাই, ওখানে আমাদের ভিটে তো আছে, আমি আবার ঘর তৈরি করব, আমরা সেই ঘরেই থাকবো। মা আর আমি কাজ করে বাবার চিকিৎসা করব, তবু এই বাড়িতে আর থাকবো না। ছেলের কথা শুনে কষ্ট হয় রুমেলা বেগমের। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে অসুস্থ স্বামীর দিকে তাকিয়ে দেখে সত্যি এই মানুষটা কত কষ্ট করেছে এই সংসারের জন্য, আর আজকে মানুষটা অসুস্থ, বলছে টাকা নেই, চিকিৎসা করতে পারবে না। রুমেলা বেগম তার ছেলে আবিরকে বলল, তোর পরীক্ষা তার 2 মাস বাকি আছে, তুই পরীক্ষাটা ঠিক মতো দে, তারপর আমরা তোর বাবাকে নিয়ে গ্রামে ফিরে যাব। এখন বরং সরকারি হসপিটালে তোর বাবাকে দেখাই, ওখানে তো আর টাকা লাগবে না। ঠিক আছে মা, তুমি যা ভালো বুঝো তাই করো। এদিকে আজকে আলিশা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটা ছেলে তার পিছু লাগে। ছেলেটার বাবা রশিদ চৌধুরী একজন ক্রিমিনাল আর একজন পলিটিশিয়ান লিডার। ছেলেটার নাম নাহিদ। পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করে। তার বাবা 2 নম্বর বিজনেস আছে। আজকে যখন আলিশা স্কুল থেকে ফিরছিল, নাহিদ তখন বসে আড্ডা দিচ্ছিল। আলিশাকে দেখে নাহিদ বলে, কি গো সুন্দরী, মাথা নিচু করে চলে যাচ্ছ, কিছু বলো। নাহিদের কথায় আলিশা কোনো উত্তর দেয় না। নাহিদ কাছে এসে আলিশার হাত ধরে আর বলে, তুমি তো হেডমাস্টারের মেয়ে। নাহিদের এভাবে হাত ধরে আলিশা রেগে যায় আর বলে, তুমি আমার হাত ধরেছ কেন? ছেড়ে দাও আমার হাত। আমি কিন্তু হাত ছাড়বার জন্য ধরিনি, আমি তোমায় কি জিজ্ঞাসা করেছি, তুমি তার উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? তোমাদের মতো ছেলের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। তা কেমন ছেলের কথা বলতে তোমার ভালো লাগে? আমি ঠিক সেরকম হয়ে যাব। তুমি কোনোদিনও পারবে না, তার কারণ তোমার রক্তে গন্ডগোল আছে। আলিশার এই কথাই নাহিদ রেগে যায় আর হাত তুলে আলিশার গালে যে চর মারতে যাবে। আলিশা তখন নাহিদের দিকে তাকায়। আলিশার চোখের দিকে তাকিয়ে নাহিদের কিছু একটা হয়। সে সাথে সাথে হাত নামিয়ে নেয় আর পাশে সরে যায়। আলিশা সেখান থেকে ছুটে চলে যায়। নাহিদ পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল। সেই ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তার বাবা চেয়েছিল সে তার বিজনেস করুক, তাই সে বাবার বিজনেস দেখাশোনা করছে। নাহিদের বাবা রশিদ চৌধুরী একজন ক্রিমিনাল। তার নেতৃত্বে কিছু ছেলে এলাকায় নানা রকম বাজে কাজ করে বেড়ায়। থানাতে মোটামুটি টাকা দিয়ে অফিসারদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সে এলাকার ছেলেদের নিজের কাজে লাগায়, নিজের স্বার্থের জন্য। এমনকি নিজের ছেলে নাহিদকেও ছাড় দেয় না।
আলিশা বাড়ি গিয়ে মন খারাপ করে বসে আছে। আবির সেটা লক্ষ্য করে আলিশাকে বলল, কি আলিশা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? আবিরের কথা শুনে আলিশা একটু নড়েচড়ে বসলো, তারপর বলল, জানিস, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। কি কথা রে? স্কুলে নিধির ব্যাপারটা? আরে না না, ওই ব্যাপারটা নয়। আজকে একটা ছেলে আমাকে উল্টোপাল্টা কথা বলেছে। আমি কি করব বুঝতে পারছি না। জানিস তো, বাবা এসব পছন্দ করে না, সেজন্য আমি একটু ভয়ের মধ্যেও আছি। ছেলে উল্টোপাল্টা কথা বলেছে? ছেলেটাকে তুই চিনিস তাকে? আমাদের এখানে যে ক্রিমিনাল নেতা আছে, সে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায়। সেই রশিদ চৌধুরীর ছেলে নাহিদ। আলিশার মুখ থেকে নাহিদের কথা শুনে আবির বলল, কেন রে? নাহিদ ভাই তোকে কি বলেছে? তারপর আলিশা আবিরকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে আবির বলল, দেখ, তুই যখন বলছিস, আমি নাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। নাহিদ ভাই ছেলেটা খারাপ নয়, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট। আমি নাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি। ও নিজের থেকে মানুষের উপকারটাই বেশি করে। ওর বাবা লোকটা ভালো নয় ঠিকই, কিন্তু ওর মধ্যে মানুষের ভালো করার একটা প্রবণতা রয়েছে। হয়তো বাবার জন্যই ও এই মহৎ গুণটা মানুষকে দেখাতে পারছে না। ও কিন্তু কখনো মেয়েদের টিটকারি মারে না। ও যে কেন তোর সাথে এরকম খারাপ ব্যবহার করলো আমি ঠিক জানি না, তবে আমি অবশ্যই নাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। জানিস, ভাই আমাদের ইংলিশে অনেক সাহায্য করে। আমার একবার সমস্যা হয়েছিল, কিছু আনসার পাচ্ছিলাম না, ভাইয়া নিজে থেকে আমাদের সাহায্য করেছিল, এমনকি আমাকে অনেক নোটও জোগাড় করে দিয়েছিল। আমি কোনোদিনও এলাকায় ওকে সেভাবে দেখিনি, আজ দেখেছি। তাও আমার সাথে বাজে ব্যবহার করলো। জানিস তো আমার বাড়ির লোক কেমন? যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে কেউ ছাড়বে না। আর আমার বাবা একজন হেডমাস্টার, তার সম্মান কতটা তুই তো জানিস। তুই আমার বন্ধুর মতো, তাই তোর সাথে সব কিছু আলোচনা করলাম। আরে ওসব কথা ছেড়ে দে, সামনে পরীক্ষা, ওইদিকে মন দে। আবির তার পরের দিনেই নাহিদের সাথে দেখা করে আর নাহিদকে বলে, ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার একটা কাজ ছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তবে তো যদি কথাটা খুব গুরুত্বপূর্ণ, তুই আমাকে বলতে পারিস। ভাইয়া, কি বলবো বুঝতে পারছি না, তবে তুমি কিছু মনে করো না। তার আগেই সরি বলছি। আরে কি এমন কথা যে তুই আগে সরি বলে নিলি? তুই নির্ভয়ে বলতে পারিস, আমি কিছু মনে করব না। তুমি তো জানো আমরা খান বাসায় কাজ করি। আগে আমার দাদু করত, এখন আমার বাবা করে। বলতে পারো আমাদের পুরো পরিবার বংশ পরম্পরায় খান বাসার কাজের লোক। আবিরের কথা শুনে নাহিদ হাসতে লাগলো আর হাসতে হাসতে বলল, আরে সে তো আমি জানি, এটা আবার নতুন করে বলার কি আছে? তুই আসল ঘটনা কি হয়েছে বল। তুমি মকরুল সাহেবের বড় মেয়ে আলিশাকে কি বলেছ? ও এই ব্যাপার, ও বুঝি তোকে বলেছে? হ্যাঁ ভাইয়া, ওর নাম আলিশা, ও আমারই বয়সী। আমরা দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। ও খুব ভালো মেয়ে। তুমি নাকি ওকে বাজে কথা বলেছ। ও মন খারাপ করে বসেছিল, কথাই বলতে চাইছিল না। তারপর আমি জিজ্ঞেস করাতে বলল। দেখ, তুই তো জানিস মেয়েদের পিছু লাগা আমার স্বভাব নয়। কিছুদিন যাবৎ মেয়েটার নোটিশ করছি, কিন্তু নামটা জানি না, তাই সেদিন একটু মজার ছলে জিজ্ঞাসা করেছিলাম। আমি আমার বন্ধু অনেক কথা বলেছিলাম, হঠাৎ ওর দিকে চোখ পড়ে যায়। আর সেই সময় অনেক আমাকে বাজি ধরে বলে যে মেয়েটা আসছে, তার সাথে কথা বলতে হবে, তার নাম জিজ্ঞাসা করতে হবে। সেজন্য আমি মজা করেছিলাম, বলেছিলাম যে সুন্দরী কোথায় যাচ্ছ, আর তোমার নামটা বলে গেলে না। মেয়েটা আমাকে উল্টোপাল্টা কথা বলল আমার নাকি রক্তে গন্ডগোল আছে। আমি বুঝলাম না ও কেন এভাবে আমার সাথে কথা বলল। আমি তো কখনো ওকে কিছু বলিনি, জানিস তো। আমি নিজে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন অবশ্য বাবার বিজনেস দেখাশোনা করছি। আর মেয়েদের প্রতি কোনোদিন আমি ইন্টারেস্টেড নই, সেজন্য ওর কথা শুনে আমি একটু রেগে গিয়েছিলাম, আর কিছু নয়। তবে ওকে নিশ্চিন্তে থাকতে বলবি, আমি আর ওকে কখনোই কিছু বলবো না। ভাইয়া, কিছু মনে করবে না। ও তো তোমাকে খুব বেশি চেনে না, কিন্তু এলাকার কিছু বখাটে ছেলে আছে যারা যেতে আসতে মেয়েদের টিটকারি মারে। আর যেহেতু তোমার বাবা এলাকার একটা দাপট আছে, তারা তোমার বাবার সাথে কাজ করে, সেই হিসেবে হয়তো তোমাকে সন্দেহ করেছে। তাই তুমি ওকে ভুল বুঝো না। আমি ওর সাথে কথা বলছি, ও দেখা হলে পরে তোমাকে সরি বলে দেবে। আর সরি বলতে হবে না, আমি ওকে এমনিতেই ক্ষমা করে দিয়েছি।
তারপর থেকে আলিশাকে দেখলে নাহিদ কখনো কিছু বলে না। নাহিদের এই পরিবর্তন আলিশার খুব ভালো লাগে। সে মনে মনে ঠিক করে সে নাহিদের সাথে কথা বলবে। দেখতে দেখতে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে। আবির ও আলিশা যেহেতু একই স্কুলে পড়ে তাই একই জায়গায় ওদের সিট পড়ে। আজকে ওদের প্রথম দিন এক্সাম। মনিরুল খান আবিরকে বলল, আবির, তুই আমাদের গাড়ি করে আলিশার সাথে চলে যাবি। ড্রাইভার আছে, ও তোদের পৌঁছে দেবে। আজ প্রথম দিন আমি যেতাম, কিন্তু আমার একটা কাজ পড়ে যাওয়ায় আমি যেতে পারবো না। স্কুলের টিচাররা থাকবে, অসুবিধা হবে না। আর যা যা ডকুমেন্ট নেওয়ার নিয়ে নিবি। ড্রাইভার ওখানে অপেক্ষা করবে। পরীক্ষা শেষে আবার গাড়ি করে চলে আসবি। মনিরুল খানের কথা শুনে তার ছোট মেয়ে নীলাশা বলল, কেন কেন বাড়ির চাকর মালিকের গাড়ি করে যাবে? চাকরের কোনো অধিকার নেই, সে পায়ে হেঁটেই যাবে। নীলাশার কথা শুনে তার বড় বোন আলিশা বলল, তুই বেশি কথা বলবি না আবির, আমাদের সাথে যাবে। ও পড়াশোনায় খুব ভালো ছেলে, ওর সাহায্য আমার লাগবে। আপু, তুই কি পরীক্ষা দিতে যাচ্ছিস ওর ভরসায়? তো 4খানা প্রাইভেট টিচার আছে। তুই কেমন ছাত্রী যে পরের ভরসায় পরীক্ষা দিতে যাস? নিজেকে কি তৈরি করিসনি? তাতে তোর কি আবির? আমার সাথে পরে আমরা দুজনে আলোচনা করতে করতে যাব, এতে আমারও দুজনের সুবিধা হবে। তুই বড্ড আবির আবির করিস। এই আবির একদিন তোর সর্বনাশের কারণ হবে, দেখিস। আবির ভালো মনের ছেলে হলেও কখনো কারোর ক্ষতি করতে পারে না। তোর মন মানসিকতা ভালো নয়, তাই তুই বারবার এই কথা বলিস। যখন তখন ওকে চাকরের ছেলে বলিস, অথচ ও কোনো দিক থেকে কম নয়। ও যথেষ্ট পড়াশোনায় ভালো ছেলে। আমি তো জানি স্কুলে প্রতিটা টিচার ওকে ভালোবাসে, সেটা ও যোগ্যতায় দিয়ে অর্জন করেছে। তোর মতো আত্ম অহংকারী মেয়ে এর চেয়ে আর বেশি কি ভাবতে পারে? দু বোনের ঝগড়া দেখে তাদের দাদি ফৌজি বেগম বলল, আলিশা, তুই তো পরীক্ষা দিতে যাচ্ছিস, আর এরকম বোনের সাথে ঝগড়া করছিস কেন? ও উল্টোপাল্টা কথা বলছে। নীলাশা ঠিকই বলেছে। আমিও তো দেখছি তুই বড্ড আবির আবির করিস। বাড়ির চাকর চাকরের মতো থাকতে দে। মাথায় তুলে নাচ করলে হবে? এই বাড়ি ফৌজি বেগম আর নীলাশা এরা শুধুই আবিরদের পছন্দ করে না, বাকি আর কোনো সদস্যদের কোনো মনোভাব নেই এই পরিবারের প্রতি। ফৌজি বেগমের কথা শুনে আবির মাথা হেড করে সেখান থেকে চলে যায়। বাড়ির চাকর কথা শুনতে শুনতে আবিরে শুয়ে গেছে। আবির আলিশা দুজনে পরীক্ষা সেন্টারে পৌঁছায়। এক্সাম হলে ঢোকার মুখে ঠিক নাহিদ সেখানে আসে। আবিরের পিঠে হাত দিয়ে নাহিদ বলে, অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা, পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল। নাহিদের কথা শুনে হাসতে হাসতে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। নাহিদ আর চোখে আলিশার দিকে তাকায়। আলিশা নাহিদকে দেখে দুজনে চোখাচোখি হলে আলিশার চোখ নামিয়ে নেয়। দেখতে দেখতে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায়। ওরা ঠিক করে পরীক্ষার শেষ দিনে ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেবে, আর নিজেরাও বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাবে। আলিশা বাড়িতে আগেই বলে রেখেছিল যে তার ফিরতে দেরি হবে। আলিশা ও আবির আরও 2-3টে বন্ধু বান্ধবী তারা ঘুরতে যায়। আলিশার ফুচকা খাওয়ার শখ হয়। সে আবিরকে বলে, আবির চল ফুচকা খাবো। আমারও খিদে পেয়েছে, ফুচকাতে পেট ভরবে না, চলো রেস্টুরেন্টে খাবো। তাই চল, আজকে আমরা বিরিয়ানি খাবো আর তোকে আমি খাওয়াবো। তোকে খাওয়াতে হবে না, আমার কাছে টাকা আছে। সেদিন খালার বাড়ি গিয়েছিলাম, খালাই আমায় পয়সা দিয়েছে। তোর টাকা খরচ করতে হবে না, আমি খাওয়াবো। তারা মোট 6 জন ছিল। তারা যখন রেস্টুরেন্টে খেতে ঢোকে ঠিক সেই সময় নাহিদ সেখানে আসে আর আবিরকে বলে, কিরে আবির, তোরা আমাকে না বলে চলে এলি? কি করে বুঝবা ভাইয়া তুমি এখানে আসবে? আজকে আমাদের পরীক্ষা শেষ, তাই একটু এনজয় করছিলাম। সমস্যা কি তোর? তোরে এনজয় কর, কিন্তু আমাকে দলে নে, আমিও তোদের সাথে এনজয় করতে চাই। তুমি তো বলেছিলে তোমার কি কাজ আছে, তুমি হায়দ্রাবাদে না কোথায় যাবে, তুমি যাওনি সেখানে? আমি যাইনি, লোক পাঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম যাব, কিন্তু একজনের জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। তার কাছে থেকে কিছু আনসার আমাকে নিতে হবে, তারপর আমি যাব। কথাটা নাহিদ আলিশার দিকে তাকিয়ে বলে। আলিশা মাথা হেড করে নেয়। সবার খাওয়া দাওয়া শেষে নাহিদ বলে, আমি টাকা পেমেন্ট দিচ্ছি, কাউকে টাকা দিতে হবে না। আলিশা আবিকে বলে, আমি টাকা দেব। সেটা শুনে নাহিদ বলে, আরে আমি তো বললাম আমি সব টাকা মিটাচ্ছি, কাউকে কোনো টাকা দিতে হবে না। আর আলিশা, তোমার যদি বেশি টাকা হয়ে থাকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো, তোমার যখন বাচ্চা কাচ্চা হবে তাদের কিছু কিনে দেবে।
নাহিদের কথা শুনে আলিশা লজ্জায় পড়ে যায় আর সবাই হু হু করে হাসতে থাকে। নাহিদ চাইছিল আলিশাকে তার গাড়িতে আনার জন্য, কিন্তু ঠিক সাহস পাচ্ছিল না। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক সেই সময় নাহিদ আলিশাকে বলে, সরি আলিশা, কিছু মনে করবে না, সেদিন জাস্ট মজা করেছিলাম। আমি ওরকম ছেলে নই, মেয়েদের টিটকারি মারবো, তাদেরকে নেগেটিভ কমেন্ট করব, এটা আমরা সবার বিরুদ্ধে সেদিন বন্ধুর সাথে বাজি ধরেছিলাম। আর তুমি সেদিন ছিলে, তাই সেদিন ঘটনাটা ঘটে গেছে। অনেক অনেক দুঃখিত আমি। নাহিদের কথা শুনে আলিশা বলল, আমি জানি ভাইয়া, আবির আমাকে সবটাই বলেছে, তাই আলাদা করে কিছু বলতে হবে না। সবই ঠিক আছে আলিশা, কিন্তু এই ভাইয়া শব্দটা কি কেন ভাবে উইথড্র করা যায় না? চেষ্টা করব, আসলে বয়সে বড়, তাই ভাবছি কি বলে ডাকবো। আলিশার কথা শুনে নাহিদ মজা করে বলে, সবাই যেভাবে ডাকে সেভাবে ডাকবে। কই গো, হ্যাঁ গো, শুনছো গো? আমি তো দেখছি বেশিরভাগ স্বামী স্ত্রী এভাবেই ডাকে। নাহিদের কথা শুনে আলিশা বলে, কিন্তু আমাদের সম্পর্ক সেরকম নয়। ফিউচারে হয়ে যাবে, তাই বলছি এখন থেকে অভ্যাস করে নাও। চেষ্টা করব। এর এক সপ্তাহ পর আবিরের বাবার রাতে খুব বুকে যন্ত্রণা হয়। সে বুকে হাত দিয়ে বসে থাকে। সেটা দেখে রুমেলা বেগম তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, খুব কষ্ট হচ্ছে তোমার? আবিরকে ডাকবো? আমি মরে গেলে আবিরকে এখানে রাখবে না, আবিরের ভবিষ্যৎ আছে। আমরা অশিক্ষিত ছিলাম, তাই এদের বাড়ি চাকর হয়ে আছি, কিন্তু আবিরও পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হবে, তাই ওকে তুমি কোথাও পাঠিয়ে দেবে। দেখো না আজকে ছেলেটা কখন বাড়ি থেকে গেছে, দুপুরে খাওয়ার টাইমও পায়নি। এদের সংসারে কত কাজ, সবই তো আবিরকে করতে হচ্ছে। এদের বাজার করা, গাড়ি পরিষ্কার করা, কোম্পানির সব দেখাশোনা করা, সবটাই তো আবিরকে করতে হচ্ছে। আর ওই বড় সাহেব লোকটা মোটেই ভালো নয়। মেজো সাহেব ভালো ব্যবহার করে, কিন্তু বাড়ির গিন্নি, তার যা মুখের ভাষা, তার সাথে কথা না বলাই ভালো। আর এই ছোট্ট মেয়েটা নীলাশা, কথায় কথায় বাড়ির চাকর, কেন এত অহংকার? জানো আমার খুব কষ্ট হয় ওরা যখন আবিরকে বাড়ির চাকর বলে, চাকরের ছেলে বলে। এই যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে মুক্তি দাও। এই চাকর শব্দটা যেন আমার আবিরকে শুনতে না হয়। ওকে বড় করো, ওকে মানুষ করো। আমি যদি জীবনে একটা মানুষের ভালো করে থাকি, আল্লাহ সব কিছু যেন আমার সন্তানকে দাও। ওকে পৃথিবীর মানুষের মতো মানুষ করো। কথাটা বলতে বলতে আনোয়ার শেখ স্ত্রী কোলে মাথা রাখে। রুমেলা বেগম চিৎকার করে কেঁদে ওঠে। ওদের পাশে পিঠা শুয়েছিল। সে মাকে কাঁদতে দেখে বাবার দিকে তাকায়, দেখে তার বাবা চোখ বুজে কিরকম যেন করছে। সে ভয় পেয়ে যায়, তার মাকে বলে, মা, বাবার কি হলো? বাবা কেমন করছে? মা, তুমি কথা বলছো না কেন? তুই পাশের রুম থেকে তোর ভাইকে ডেকে নিয়ে আয়। ছোট বোন পিঠার ডাকে আবিরের ঘুম ভেঙে যায়। সে রুমের দরজা খুলতেই পিঠা কাঁদতে কাঁদতে বলে, তুই তাড়াতাড়ি চল ভাইয়া, বাবা যেন কেমন করছে, মা খুব কান্নাকাটি করছে। বোনের কথা শুনে আবির তার বাবার কাছে ছুটে আসে আর বাবাকে বলে, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আবিরের কথা শুনে আনোয়ার শেখের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। আবিরের কথা শুনে তার মা রুমেলা বেগম বলল, এত রাতে তুই তোর বাবাকে হাসপাতাল কি করে নিয়ে যাবি? এখন রাত 2টা বাজে। আমি দেখছি মা কি করা যায়, মেজো সাহেবকে বলে গাড়ি বের করে নিয়ে যাব। মেজো সাহেব আজকে বিকালবেলা ওনার শালির বাড়ি হুগলি গেছেন, শালির মেয়ের বিয়েতে গেছে, বাড়ির গাড়ি নিয়ে গেছে। ওরা ওখানে 2 দিন থাকবে, তারপর বাড়ি ফিরবে। আর বড় সাহেবকে বলে লাভ নেই, উনি তো ঘুমের বড়ি খেয়ে ঘুমান, উঠবেন না। আবিরের জানাশোনা একটা অটো ড্রাইভারকে ফোন করলো, কিন্তু অত রাতে সে ফোন তোলে না। তার পরিচিত ডাক্তারকে ফোন করে, কিন্তু সেও ফোন তোলে না। আবিরের কান্না পেয়ে যায়। সে তার মা ও বোনের দিকে তাকাতে পারে না, তার খুব কান্নাকাটি করছে। বাবার দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে তার বাবার শরীরটা নিস্তেজ হয়ে পড়ছে। আবিরের নিজেকে খুব অসহায় লাগে, সে কি করবে বুঝতে পারে না। চোখের সামনে বাবাকে মরতে দেখে তবু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সকালবেলা সে পাশের ডাক্তারখানা থেকে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে বলে, তোমার বাবা অনেক আগেই মারা গেছে, ওনার হার্টের সমস্যা ছিল, হার্ট ফিল করেছেন। সকালবেলা আবিরের মা রুমেলা বেগম সব কাজ করে, রুম পরিষ্কার, বাসন মাজা, কিন্তু কোনো কাজ হয়নি দেখে ফৌজি বেগম আবিরদের রুমে আসে। রুমেলা বেগমকে কিছু বলবে বলে আবিরের বাবা আনোয়ার শেখ শুয়ে আছে, আর রুমেলা বেগম পিঠা কান্নাকাটি করছে।
ফৌজি বেগম বুঝতে পারে সে আবিরকে বলে, আবির, তোর বাবা কখন মারা গেল? দাদি, রাত্রির বেলায় বাবার খুব যন্ত্রণা হচ্ছিল। আমি ডাক্তারকে ফোন করেছিলাম, অত রাত্রেবেলায় ডাক্তার ফোন ধরেনি। বাড়ির গাড়িটা ছিল না, তাই আমি বাবাকে নিয়ে যেতে পারিনি। আর অটো ড্রাইভার ফোন ধরেনি। আমি কি করব দাদি বলো? চোখের সামনে বাবাকে মরতে দেখলাম। যা হয়েছে ভালো হয়েছে। তোর বাবা অনেক দিন থেকে রোগে ভুগছিল, কিছু তো কাজ করতে পারছিল না। মরে গিয়ে সেও শান্তি পেয়েছে আর তোরাও শান্তি পেয়েছিস। ফৌজি বেগমের কথা শুনে রুমেলা বেগম তার দিকে তাকিয়ে দেখে, তার মুখের ভাষা যেন হারিয়ে যায়। সদ্য স্বামীহারা পিতাহারা মানুষগুলোকে কেউ এসব কথা বলতে পারে? তারপর আবিরকে উদ্দেশ্য করে ফৌজি বেগম বলল, মনিরুল বাড়িতে নেই, ও বিয়ে বাড়িতে গেছে, তাই ওকে ফোন করিস না। আর তোর বড় সাহেবের শরীর ভালো নেই, ওকে জানাবি না। তোদের তো কোনো আত্মীয় স্বজন নেই যে খবর দিবি, তাই ওকে বেশিক্ষণ রেখে দিস না। আশেপাশের লোককে নিয়ে তোর বাবার কবরের ব্যবস্থা কর। কথাটা বলে ফৌজি বেগম চলে যায়। আবির চিন্তা করতে থাকে, তার হাতে কোনো পয়সা নেই, সে এবার কি করবে? এই সংসারে কাজ করলেও এরা সেরকম মাইনে দেয় না, শুধু দুবেলা খেতে দেয়। আবির জানে তার মায়ের কাছে কোনো পয়সা নেই। মেজো সাহেব যদি থাকতো তবে বলা যেত, উনিও বাড়িতে নেই। মেজো সাহেব 2 ভাই বোনের পড়াশোনার খরচ দেয়, আবার মাঝে মাঝে বাবাকে ওষুধ কিনে দিত। এই পরিবারের মধ্যে উনি একমাত্র দায়িত্ব পালন করেন। আবির এবার চিন্তায় পড়ে গেল, কারণ সে বাবা মার বড় সন্তান, তাই তার দায়িত্ব আছে। সে তার মাকে বলল, মা, তোমরা একটু বাবাকে দেখো, আমি পাড়ায় 2-4 জন লোককে ডেকে নিয়ে আসি, বাবাকে তো কবর দিতে হবে। ছেলের কথা শুনে কেঁদে ফেলল রুমেলা বেগম আর কাঁদতে কাঁদতে বলল, আবির, তোর বাবা কোথায় ছেড়ে চলে গেল রে? জীবনে অনেক কষ্ট করেছে মানুষটা, একদিনও সুখ পেল না। তারপর কান্না থামিয়ে একটু থেমে বলল, আমাদের হাতে তো কোনো টাকা পয়সা নেই, তোর বাবার কাজ কি করে তুই করবি? আমার 2টো সোনার কানের জোড়া আছে, আমি তোকে খুলে দিচ্ছি, তুই বিক্রি করে তোর বাবার কাজ কর। মা, তোমার গয়না বলতে তো কিছু নেই, শুধু একজোড়া কানের দুল, ওটা তোমায় দিতে হবে না। মা, আমি দেখছি কি করা যায়। আবির তার পরিচিতদের সমস্ত ঘটনা খুলে বলল, তারা কেউ সাহায্য করতে পারল না। আবিরের কান্না পেয়ে গেল, সে বাবার কাজ কি করে করবে? ঠিক সেই সময় পাড়ার এক ভদ্রলোক, তার নাম তাহিক খান, সে আবিরকে বলল, আবির, তুই এক কাজ করতে পারিস। আজকে আমাদের ক্লাবে রক্তদান শিবির আছে, তুই চাইলে তোর রক্ত দিয়ে তুই পয়সা নিতে পারিস। সবাই যেন দান করবে তা তো নয়, অনেকে বিক্রি করবে। তুই যদি বিক্রি করিস, আমি কর্তৃপক্ষ বলে তোর টাকার ব্যবস্থা করে দিতে পারি। চাচা, তুমি তাই করো, আমি রক্ত দেব, তুমি তার বিনিময়ে আমাকে টাকা দাও। তা না হলে আমার বাবার শেষ কাজ পূরণ করতে পারবো না। আবিরকে ক্লাব কর্তৃপক্ষ 3000 টাকা দিল। আবির পাড়ার কিছু লোককে নিয়ে বাবার কবরের ব্যবস্থা করলো। তারপর সে ক্লাবিকে রক্ত দিয়ে এলো। আবিরের মুখ দেখে তার মা বলল, বাবা, তোর কি হয়েছে? মুখটা কেন এরকম শুকনো লাগছে? কই, কিছু হয়নি তো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে নে, না খেলে তুই আরও দুর্বল হয়ে পড়বি। এই সংসারে বসে থাকলে তো চলবে না, আবার কাল থেকে আমাদের কাজে লেগে পড়তে হবে। তুই কিন্তু পড়াশোনাটা বন্ধ করবি না। মেজো সাহেব তো ভালো, উনি বুঝবেন, তাকে অনেক পড়াশোনা করতে হবে। বাবা তোকে যে বড় হতে হবে, তোর বাবা তোকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চেয়েছে। মনিরুল খান বাড়ি ফিরে এলে সে সমস্ত ঘটনা শুনে আবিরকে কাছে ডেকে পাঠায় আর বলে, এত কিছু হয়ে গেল, তুই তো আমাকে একবারও ফোন করতে পারতিস। দাদি বারণ করেছিল আপনাকে না জানাতে, তারপরেও আমি চেষ্টা করছিলাম, কিন্তু আপনার ফোনে সুইচ অফ ছিল। এত পর ভাবিস কেন আমাদের? যা হওয়ার হয়েছে, এবার থেকে সব কিছু আমাকে বলবি। এদিকে নাহিদের সাথে আলিশার প্রেম ভালোই জমে উঠেছে। আজকে নীলাশা আলিশার বই থেকে একটা চিঠি পায়, যেখানে লেখা, ভাগ্যিস আবির সেদিন তোমার সাথে আমার আলাপ করিয়ে দিল, তা না হলে তো তোমার মতো মিষ্টি মেয়েকে আমি পেতাম না। অনেক ভালোবাসি তোমায়। তোমার মনে আমার সম্পর্কে যে ভুল ধারণা ছিল, আশা করি আবির সব ক্লিয়ার করে দিয়েছে। আর কখনো ভুল ভাববে না আমাকে, আমি শুধু তোমারই থাকবো। চিঠিটা পড়ে নীলাশা বুঝতে পারে তার আপু প্রেমে পড়েছে। সে চিঠিটা নিয়ে তার বাবার কাছে গেল আর বাবাকে গিয়ে বলল, বাবা, তোমার সাথে আমার একটা কথা আছে। মনিরুল খান তখন চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। তখন প্রত্যেক সদস্য বাড়ির ভিতর ছিল। আবির তখন রোজগার মতো ফুল গাছে জল দিচ্ছিল। নীলাশার কথা শুনে মনিরুল খান বলল, বল, কি বলবি? নীলাশা তার বাবাকে চিঠিটা ধরিয়ে দেয় আর বলে,
এই চিঠিটা পড়ো, তারপর তুমি সব বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো আমি সব বুঝিয়ে বলবো। নীলাশার কথা শুনে মনিরুল খান চিঠিটা পড়ে, আর চিঠি পড়ে সে রাগে ফেটে পড়ে চিৎকার করে বড় মেয়ে আলিশাকে ডাকে। বাবার চিৎকার শুনে আলিশার রুম থেকে ছুটে আসে আর বলে, বাবা আমায় তুমি কেন ডাকছো? মনিরুল খান কোনো কথা না বলে আলিশার কানে সোপাটে একটা চড় মারে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। আলিশা বুঝতে পারে না যে তার বাবা কেন এই কাজ করলো। সে কান্না শুরু করে দেয়। মনিরুল খান দাঁত কটমট করে ঝাঁঝাল স্বরে মেয়েকে বলল, এই চিঠির মানে কি? তার মানে তুই প্রেম করছিস? তুই আমার মেয়ে আমার ভাবতেও ঘেন্না করছে। কথাটা বলে মনিরুল খান আলিশার দিকে চিঠিটা ছুঁড়ে মারে। তখন নীলাশা বলে, যত নষ্টের গোড়া ওই আবির, ওকে আচ্ছা করে ধোলাই দাও। আমি দেখেছি ওরা দুজনে শুধু গল্প করবে আর হাসাহাসি করবে। তুমি তো বাড়িতে থাকো না, তাই তুমি জানতে পারোনি। নাহিদ মানে ওই বাজে ছেলেটা, রাকিব চৌধুরীর ছেলে। রাকিব চৌধুরী একটা বাজে লোক, কেউ পছন্দ করে না। আর তুই তার ছেলের সাথে প্রেম করছিস? আবিরকে ডাক, ওকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব। আমার মেয়ের জীবন নিয়ে যে এরকম করবে তাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। মনিরুল খান চিৎকার করে আবিরকে ডাকতে থাকে। আবির ডাক শুনে সেখানে ছুটে আসে আর মনিরুল খানকে উদ্দেশ্য করে বলে, সাহেব আমাকে ডাকছিলেন? মনিরুল খান আবিরকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে একটা লাঠি নিয়ে মারতে শুরু করে আর বলে, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। তুই নুন খেয়ে বেইমানি করেছিস, জেনে শুনে তুই কেন আমার মেয়ের ক্ষতি করলি? সাহেব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আলিশা যে প্রেম করছে ওই মস্তান রশিদ চৌধুরীর ছেলে নাহিদের সাথে, সেটা তুই জানিস কি করে? আবির তখন বুঝতে পারে। সে হাত জোর করে বলে, বিশ্বাস করুন সাহেব, আমি এসবের কিচ্ছু জানি না। আলিশা কখনো আমাকে কিছু বলেনি। নাহিদ এতদিন ওকে ইপটিজিং করেছিল, আলিশা ভুল বুঝেছিল। আমি পরে নাহিদের সাথে কথা বলে জানতে পারি ও নাকি ওর বন্ধুর সাথে বাজি ধরে এই কাজ করেছে। আমি শুধু এটাই আলিশাকে বলেছিলাম। আর আপনি কি বলছেন প্রেম ট্রেম? এসব তো আমি কিছুই জানি না। আবির যখন এই কথা বলছে তখন পাশ থেকে নীলাশা বলে, বাবা আবির মিথ্যে কথা বলছে, ও সব জানে, ওই এসব করিয়েছে। তুমি ওকে ছাড়বে না বাবা, ওকে শাস্তি দাও। মনিরুল যখন আবার আবিরকে মারতে যাবে তখন রুমেলা বেগম আবিরের সামনে আসে আর হাত জোর করে মনিরুল খানকে উদ্দেশ্য করে বলে, সাহেব ওকে মারবেন না, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ভুল মানুষ মাত্রই করে। আমি কথা দিচ্ছি ওই এই বাড়ি ছেড়ে চলে যাবে আর কখনো এই বাড়িতে আসবে না। ওর কিছুদিন আগে বাবা মারা গেছে, ও খুব কষ্টের মধ্যে আছে, দয়া করে ওকে ক্ষমা করে দিন। রুমেলা বেগমের কথা শুনে মনিরুল খান কিছু বলে না। সে হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে যায় আর আলিশাকে বলে, ওই ছেলের সাথে আমার যদি কখনো দেখি, সেই দিন হবে তোর শেষ দিন। এই কথাটা ভালো করে মনে রাখিস। রুমেলা বেগম আবিরকে নিয়ে নিজের রুমে আসে আর আবির মাকে ধরে কাঁদতে থাকে। আবির কাঁদতে কাঁদতে তার মাকে বলে, বিশ্বাস করো মা, আমি এসব কিচ্ছু জানি না। নাহিদ ভাইয়ার সাথে আমার ভালো সম্পর্ক, ওর বাবা যাই হোক, কিন্তু ও খারাপ নয়। একদিন আলিশাকে মজা করে খারাপভাবে কথা বলেছিল, আলিশা আমায় বলেছে। পরে আমি নাহিদ ভাইয়াকে বললে নাহিদ ভাইয়া আলিশার কাছে ক্ষমা চেয়ে নেয়। ওদের দুজনের মধ্যে কবে সম্পর্ক হলো? তুমি বিশ্বাস করো না, এসব আমি কিচ্ছু জানি না। ছেলের কথা শুনে রুমেলা বেগম দুই হাত দিয়ে ছেলের চোখের জল মুছে নিল। তারপর বলল, আমি জানি আমার ছেলে সত্যি কথা বলছে। এত অপমান নিয়ে এই বাড়িতে থাকতে হবে না, তোকে বড় হতে হবে। এই বাড়িতে থাকলে তোকে অপমান করবে, যা আমি সহ্য করতে পারবো না। তোর বাবাও চেয়েছিল তুই পড়াশোনা করে মানুষ হ, তাই তুই তোর খালার কাছে চলে যা। তোর খালা আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি তোকে পাঠাতে রাজি হইনি। তখন তোর বাবা অসুস্থ ছিল, তাই কি করব ভাবতে পারিনি। তুই কালকে চলে যা। তুই তো উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছিস, যে কোনো কলেজে চান্স পেয়ে যাবি। ওখান থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করবি। মা তুমি যা বলছো তাই হবে, আর আমি এই বাড়িতে থাকবো না। সাহেব আমাকে বিশ্বাস করলো না, এত নিচু চোখে আমাকে দেখলো। আর সাহেব কি করে ভাবলো আমি এই কাজ করব? আর আলিশাও কেন কিছু বললো না? ও তো সবটাই জানে। পাশ থেকে আবিরের ছোট বোন পিঠা বলল, ভাইয়া এরা কেউ ভালো নয়, তুই চলে যা, ভালো করে পড়াশোনা করে চাকরি করবি, বাড়ি করবি, তারপর আমি আর মা চলে যাব তোর কাছে।
আমারও এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না। ওই নীলাশা যখন তখন অপমান করে আমার খুব কষ্ট হয়। ভাইয়া, সারা জীবন আমরা কি এই বাড়িতেই গোলামি করে যাব? চাকরের তকমা কি আমাদের গা থেকে যাবে না? তারপর আবির তার খালার কাছে চলে যায়। তার খালা কলকাতায় থাকে। তার 2 মেয়ে, দুজনের বিয়ে হয়ে গেছে। খালু চাকরি করত, এখন অবসর নিয়েছে। তারা স্বামী স্ত্রী থাকে। আবিরকে দেখে তার খালা রহিমা বেগম বলে, আমি তো বলেছিলাম তোর মাকে তোকে পাঠিয়ে দেওয়ার জন্য, তোর মা যে কেন পাঠিয়ে দেয়নি, এতদিন পর সময় হলো। আমি ভালোবেসে ঘর ছেড়েছিলাম, সেই জন্য বাড়ির লোক আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু আমি ভালো ছেলেকে ভালোবেসেছিলাম, তাই আমার কখনো কষ্ট হয়নি। আর তোর মাকে দেখাশোনা করে বিয়ে দিল বাড়ির চাকরের সাথে। তোর নানা নানির কি আক্কেল বলতো? আবির জানে তার খালা বলতে শুরু করলে আর থামবে না। এসব কথা আগেও শুনেছে, তাই তার খালাকে বলল, খালা, এসব কথা ছাড়ো, এখানে কোনো ভালো কলেজ আছে, আমি ভর্তি হব। হ্যাঁ রে, সব ব্যবস্থা হয়ে যাবে। আবির কলেজে ভর্তি হয়। কলেজে পড়াকালীন ও রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। দেখতে দেখতে 10টা বছর চলে যায়। এদিকে আলিশা নাহিদের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। আলিশার উপর তার শ্বশুর শাশুড়ি প্রচুর অত্যাচার করে। নাহিদ তার বাবার ব্যবসা দেখাশোনা করে না। সে একটা কোম্পানিতে চাকরি পায়, সেই সূত্রে পার্টনার থাকে। মাঝে মাঝে বাড়িতে আসে। আলিশার শ্বশুর বাড়িতেই থাকে। তার একটা মেয়ে হয়েছে, তার নাম টিনা। আজকে আলিশার শাশুড়ি নয়না বেগম আলিশার ওপর খুব রেগে গেল আর বলল, আজ কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, বাপ তো কিছুই দিল না। বাপের তো মাস্টার ছিল, তার দুটোই মেয়ে, দিলে কি পারতো না? কিন্তু দেবে না। তুমি আজকেই তোমার বাবাকে বলে টাকা নিয়ে আসবে, আমাদের টাকার দরকার। তুমি খাচ্ছ পড়ছো, তার খরচ দিতে হবে না? শাশুড়ির কথা শুনে আলিশার বিরক্ত হলো। সে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। সে কখনো বলেনি আমাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে হবে। ও বলেছে তোমার দায়িত্ব আমার, আমি তোমাকে ভালো রাখবো। সে যখন কখনো কিছু বলেনি, আপনি কেন বলছেন? তোমার স্বামী আজ কতদিন হলো টাকা পাঠায়নি জানো? আর তোমার যে মেয়েটা আছে তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, খরচা হচ্ছে না। এই যে মা মেয়ে দুজনে রাহু রাক্ষসের মতো খাচ্ছ, সেটা কোথা থেকে আসবে? আমরা কি টাকার গাছ লাগিয়ে বসে আছি? আপনার ছেলে আগের চাকরিটা ছেড়ে দিয়েছে, সে আবার নতুন অফিসে ঢুকেছে। এখানে মাইনে পায়নি, তাই টাকা পাঠায়নি। বলেছে 2-1 মাস কষ্ট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। আরে 2-1 মাস কি তোর বাপকে চালাবে? তোকে যেটা বললাম সেটাই করবি, তা না হলে কালকেই মা আর মেয়ে এই ঘর থেকে তাড়িয়ে দেব। এখানে তো কোনো অধিকার নেই তোদের। আজ 6 বছর হলো আলিশা নাহিদের বিয়ে হয়েছে। ওই ঘটনার পর আলিশা আর নাহিদ নিজেরা সতর্ক হয়ে গিয়েছিল। ওরা কোথাও দেখা করতো না, দুজনের কথাও বলতো না। সবাই ভেবেছিল ওদের মধ্যে যোগাযোগ নেই। অপেক্ষা করছিল নাহিদের ভালো কাজের জন্য, কারণ বাবার ব্যবসা নাহিদের পছন্দ ছিল না। সে জানতো তার বাবা অসৎ উপায়ে টাকা রোজগার করে। শুধু বাধ্য হয়ে কোনো উপায় ছিল না বলে বাবার ব্যবসা দেখাশোনা করত। কিন্তু আলিশার মতো ভালো মেয়েকে ভালোবেসে নাহিদ বুঝতে পেরেছিল তাকে কিছু করতে হবে। তারপর নাহিদ একটা ভালো জব পেয়ে যায়। তারপরের দিন আলিশা নাহিদের সাথে চলে যায় ও লুকিয়ে বিয়ে করে। আলিশা চলে যাওয়ার পর মনিরুল খান খুব ভেঙে পড়েছিল। সে মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তার কিছুদিন পর তার মা ফৌজি বেগম মারা যায়। সম্পত্তি নিয়ে ওদের বাড়িতে ঝামেলা শুরু হয়। মনিরুল খানের ছোট ভাই তামিম খান তার সম্পত্তি দাবি করে সমস্ত সম্পত্তি যে যার নামে করে দেয়। তামিম খান তার অংশ বিক্রি করে দেয়। আজাদ খান তার অংশ বিক্রি করে স্ত্রীকে নিয়ে ছেলের কাছে কানাডায় চলে যায়। মনিরুল খান এই ঘটনায় খুব ভেঙে পড়ে, কারণ সে ছিল সংসার কর্তা। সে তার বাবাকে কথা দিয়েছিল এই ফ্যামিলিকে সে ধরে রাখবে, কিন্তু সে পায়নি। তারপর মেয়ে চলে যায়। সে খুব ভেঙে পড়ে। কিছুদিন পর তার স্ট্রোক হয়, সে কোমায় চলে যায়। নীলাশা খুব ভেঙে পড়ে। বাবার চিকিৎসা করাতে গিয়ে তার সম্পত্তি সবটাই বিক্রি হয়ে যায়। তবু বাবা যেহেতু সরকারি চাকরি করত, তাই তার পেনশন থেকে কোনোভাবে চলে। হঠাৎ একদিন আলিশা ফোন করে নীলাশাকে বলে, আসসালামু আলাইকুম, আমি কি নীলাশার সাথে কথা বলছি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি নীলাশা বলছি। আপনি কে বলছেন? কেমন আছিস আপু? নীলাশার কথা শুনে আলিশা কাঁদতে কাঁদতে বলল, আমি ভালো নেই বোন, তোরা কেমন আছিস? কি বলবো তোকে, বাবার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
তুই তো সবই জানিস, সব সম্পত্তি ভাগ হয়ে গেল। বড় চাচা ছোট চাচা সব বিক্রি করে দিল, দাদি মারা গেল, বাবা স্ট্রোক হয়ে গেল, এখন বাবা কোমায় চলে গেল, বাবা কথা বলতে পারে না, বাবার চিকিৎসার জন্য আমাদের সব সম্পত্তিও চলে গেল, শুধু বাবা পেনশনের টাকাটাই ভরসা এখন। আপু আপু তুই আমার ফোন নাম্বার পেলি কোথা থেকে বল, কোথা থেকে পেলি? পেয়েছি পাশের পাড়ায়, তোর বান্ধবী রাবিয়া ও আমাকে দিয়েছে। ও আমার সম্পর্কে ফুফাতো ননদ। আমার খুব কষ্ট রে, আমি জানি না আমি কেন এই কাজ করেছি। বাবাকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারিনি। বাবার কথা শোনার আগে উচিত ছিল, আসলে আমি নাহিদকে খুব ভালোবাসি, ওকে আমি হারাতে চাইনি। আমি কি করতাম বলতে পারিস? ওসব কথা ছাড় আপু, যা হবার তো হয়েইছে, আর তুই কিছু ফিরে পাবি না। আমি শুনেছি তোর একটা ছোট মেয়ে হয়েছে, কেমন আছে সে? হ্যাঁ, ওর নাম টিনা। ও আমার খুব মিষ্টি মেয়ে। আমার শ্বশুরবাড়ির লোক কেউ ভালো নয়, ওরা আমার উপর খুব টর্চার করে। আমি মনে হয় বাঁচবো না, তাই তোকে একটা অনুরোধ। কথাটা শেষ করতে পারলো না, তার আগেই নীলাশা চিৎকার করিয়ে পড়ল, পারছি না। জানি তোর শ্বশুরবাড়ির লোকেরা ভালো নয়, কিন্তু দুলাভাই তো ভালো, ও তো তোকে ভালোবাসে। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে। আজকে সকালে আমার শাশুড়ি আমাকে অনেক অপমান করলো, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলল। তো দুলাভাই ও ফোন করে আমাকে টাকার কথা বলল, যদি আমি টাকা না দিয়ে আসি ও নাকি আমাকে তালাক দেবে। ও কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। ও কিছুদিন আগে বলেছিল ওর আগের কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছে, অন্য একটা কোম্পানিতে জয়েন করেছে, তাই এ মাসে টাকা দিতে পারবে না, একটু ম্যানেজ করতে। আবার ফোন করে এই কথা বলল। আমার কি মনে হচ্ছে জানিস, আমার শাশুড়ি কিছু কলকাঠি করছে, কারণ ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু ও তো আমায় বিয়ে করেছে, তাই কিছু পায়নি। এই ফ্যামিলির টাকার লোভ প্রচুর। আমি এত সহ্য করতে পারছি না যে মানুষটাকে ভালোবেসে ঘর ছাড়লাম, সেও আমাকে কষ্ট দিচ্ছে। আমি ভাবতেই পারিনি, ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে সুখে রাখবে, কিন্তু কে সুখে রেখেছে আমায়? আমি আর বাঁচতে চাই না। বাবার সম্মান আমি নষ্ট করেছি। তারপর কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো, আমার যদি কিছু হয়ে যায়, এই ছোট টিনাকে তুই দেখবি, তোর খালা নয়, তুই ওর মা হয়ে ওকে মানুষ করবি। ওর 4 বছর বয়স, ওই নিষ্পাপ শিশু, ও কিছু জানে বল? আপু সব ঠিক হয়ে যাবে, তুই মন খারাপ করিস না। আমার নাহিদ ভাইয়ের উপর বিশ্বাস আছে, ও কখনো তোকে ভুল বুঝতে পারে না। তোর শাশুড়ি কিছু একটা করেছে, যাই হোক তুই শান্ত হ, আমি পরে তোকে ফোন দেব। এখন বাবাকে ওষুধ খাওয়াতে হবে, এখন আমি রাখছি। তারপরের দিন খুব সকালে একটা খারাপ খবর আসে নীলাশার কাছে যে আলিশার গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। নীলাশা খুব ভেঙে পড়েছিল। সে ছুটে গিয়েছিল আলিশার শ্বশুর বাড়িতে, কিন্তু বাড়িতে গিয়ে আপুর লাশ দেখতে পায়নি। তার আগেই তাকে কবর দেওয়া হয়েছিল। নীলাশা ভেঙে পড়েছিল। তার শাশুড়ি নয়না বেগম টিনাকে নীলাশার হাতে দিয়ে বলেছিল, এই মেয়েকে এখান থেকে নিয়ে বিদায় হও, আর কখনোই বাড়িতে আসবে না। তোমার আপু এই সংসারের অনেক ক্ষতি করছে, আমার সুখের সংসার নষ্ট করছে, আমার ছেলের জীবন নষ্ট করছে, তাই তোমার আপুকে ক্ষমা করব না। আর এই মেয়েকে নিয়ে যাও এখান থেকে। এই মেয়ে আমি আমাদের বলে দাবি করব না। আর সামনে শুক্রবার আমার ছেলের বিয়ে, তাই তোমরা এখান থেকে জ্বালাতে আসবে না। নয়না বেগমের কথা শুনে নীলাশা একবার নাহিদের দিকে তাকালো। নীলাশা কিছুক্ষণ এখান থেকে তাকালো, কি মিষ্টি মেয়ে, ঠিক আপুর মতো মুখের গঠন। মায়া হলো। সে কিছু না বলে ছোট্ট টিনাকে নিয়ে সেখান থেকে চলে আসে। তার মনে হয়েছিল তার আপু আত্মহত্যা করতে পারে না, তাই সে থানায় যায় আর অফিসারকে বলে, স্যার আমার আপু আত্মহত্যা করতে পারে না, ওকে নিশ্চয় খুন করেছে। প্লিজ স্যার আপনারা তদন্ত করুন। এই ছোট্ট 4 বছরের মেয়েটা সব দেখেছে, ও বলছে দাদি মায়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। প্লিজ স্যার আমাকে বিচার দিন, স্যার আমাকে বিচার দিন। নীলাশার কথা শুনে পুলিশ অফিসার রহমত আলী হাসলো আর বলল, এই বাচ্চা মেয়ের কথা কে বিশ্বাস করবে? আমি শুনেছি আপনার আপু ভালো ছিল না, সংসারে অশান্তি করতো, ইদানিং আমার কারোর সাথে সম্পর্ক ছিল, দিনরাত তার সাথে ফোনে কথা বলতো, তার সাথে চলে যাওয়ার প্ল্যান করছিল।
মনে হয় সে আপনার আপুকে ছেড়ে দিয়েছে, তাই রাগে দুঃখে আত্মহত্যা করেছে। প্লিজ আপনি এখন যান, আমাদের কাজ আছে। আর মিথ্যা অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন না। আর এই ছোট মেয়েটা কি জানে? এই ঘটনায় নীলাশা ভেঙে পড়ে। সে আর কি করবে, তার আর ক্ষমতা কতটুকু। সে ছোট্ট টিনাকে মানুষ করতে থাকে আর একদিকে বাবার সেবা করতে থাকে। এদিকে আবির এবার ইলেকশনে দাঁড়াচ্ছে। দল থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে। আবির ফ্ল্যাট কিনেছে, সেখানে তার মা ও বোনকে তুলেছে। আজকে আবির যখন নমিনেশন ফাইল করতে যায় তখন মাকে সালাম করে আর বলে, মা ছেলের জন্য দোয়া করো, তোমার ছেলে যেন এই যুদ্ধে জয়ী হতে পারে। ছেলের কথা শুনে হাসলো রুমেলা বেগম আর বলল, বাবা এই কথাটা আবার বলতে হবে? মা তো সবসময় ছেলের জন্য দোয়া করে। তুই জয়ী হবি বাবা, তুই নিশ্চিত থাক, আল্লাহ তোকে বঞ্চিত করবে না। সৃষ্টিকর্তা সব কিছু জানে, তার উপর আমার পুরো বিশ্বাস আছে। জীবন কম কষ্ট করিসনি তুই, কম অপমান সহ্য করিসনি, তবু কখনো ভেঙে পড়িসনি, তাই জয় তোরই হবে। পাশে দাঁড়িয়েছিল পিঠা। সে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই জিতে যাবি, দেখবি তুই মন্ত্রী হবি। ভাইয়া তারপর তুই আমার জন্য একটা মিষ্টি ভাবি আনবি। মা আর কষ্ট করতে পারছে না, এবার মায়ের বৌমা দরকার। বোনের কথা শুনে আবির বলল, তুই পেকে গিয়েছিস, তোর ব্যবস্থা আমি করছি। বড় ভাইয়ের সাথে এরকম ফাজলামি, দাঁড়া তোকে পরে মজা দেখাবো। অনেক দূরেই তোর বিয়ে দেব, তুই আর আসতেও পারবি না। আমি তোদের ছেড়ে কোথাও যাব না, তোদের কাছেই থাকবো আমি। আর ভাবির সাথে ঝগড়া করব, তুই দেখবি তোদের দুজনের মাঝখানে আমি অশান্তি সৃষ্টি করব। পিঠার কথা শুনে তার মা পিঠার কান ধরে দেয় আর বলে, বদমাইশ মেয়ে, ভাইয়া এখন ভালো কাজে যাচ্ছে, আর এখন এসব কথা? ভাইয়া ভোটে জিতুক, মন্ত্রী হোক, তারপর ভাইয়ার বিয়ে হবে। পিঠার কথা শুনে তার মা পিঠার কান ধরে টান দেয় আর বলে, আজকে পিঠা বাসে করে ইউনিভার্সিটি যাচ্ছে। সে এখন এমএ পড়ছে, বাংলা এমএ করছে। হঠাৎ ওর পাশে একটা ছেলে এসে বসে। সে অনেকক্ষণ ধরে পিঠাকে নিরীক্ষণ করে। পিঠা সেটাও বুঝতে পারে, তার অস্বস্তি লাগে, কিন্তু সেই ভদ্রলোক তার থেকে চোখ ফেরায় না। পিঠা কিছু বলতেও পারে না। তারপর সেই ছেলেটা পিঠাকে বলে, এক্সকিউজ মি ম্যাম, যদি কিছু মনে না করেন আমি কি একটা প্রশ্ন করতে পারি? সেই ভদ্রলোকের কথাই পিঠা কি বলবে বুঝতে পারে না। তো বসে সৌজন্যের হাসি হেসে বলে, হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি বসিরহাটে খান বাড়ি মুকরুল খান, আপনি কি ওদের বাড়ির কাজ করতেন? তারপর থেমে আবার বলল, কিছু মনে করবেন না, আপনাকে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। আসলে ওরা আমাদের রিলেটিভ বলতে ওটা আমার বন্ধুদের বাড়ি। ওরা যদিও ওখানে থাকে না, চেন্নাইয়ে থাকে। মকরুল খানের ভাইপো আমার বন্ধু জিয়াদ খান, ওর সাথে আমি 2 বার গিয়েছিলাম। ওখানে আপনাকে দেখেছি একটা ফ্যামিলি অ্যালবামে, ওখানেও আপনি ছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার পরিচয়, ওরা বলেছে আপনারা কাজ করেন। এমনকি আপনার মাও তখন ওখানে ছিল, তবে তখন আপনি ছোট ছিলেন, এখন অনেক বড় হয়ে গেছেন। তন্ময়ের কথায় পিঠা কোনো রিয়াকশন দেখাচ্ছে না বলে তন্ময় পুনরায় বলল, সরি ম্যাম, কিছু মনে করবেন না, আসলে আমি সেভাবে কিছু বলিনি। অনেক দিন পর আপনাকে দেখলাম, যদিও আগের থেকে আপনি অনেক সুন্দর হয়ে গেছেন। কিছু মনে করলেন? তন্ময়ের কথায় পিঠা হাসলো আর বলল, কি মনে করিনি, যা সত্যি তাই তো বলছেন। ঠিকই বলছেন, আমরা ওদের বাড়িতে চাকর ছিলাম। শুধু আমি নয়, আমার পুরো পরিবার। আগে আমার দাদু ছিল, তারপর আমার বাবা, তারপর আমরা, বংশ পরম্পরা বলতে পারেন। এখন যদি আমরা ওখানে থাকি না, আমরা কলকাতায় থাকি। ওদের সাথে এখন আর আমাদের যোগাযোগ নেই। আমি জানি না ওদের খবর। জিয়াদ খানকে চেনেন তো? খান বাড়ির ছোট ছেলে, ও একজন ইঞ্জিনিয়ার। ওর সাথে 2 বার আমি গিয়েছিলাম, তাই বললাম চেনা চেনা লাগছে। এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি এখন ইউনিভার্সিটি যাচ্ছি। আজকে আমার ক্লাস আছে, স্যার কতগুলো নোট দেবে, সামনের মাসে পরীক্ষা। ও আচ্ছা, তোমার নাম তো পৃথা। সরি, তুমি বললাম বলে কিছু মনে করবে না। তুমি তো আমার থেকে বয়সে ছোট, সেজন্য বললাম। সমস্যা নেই, এখন আমি উঠব। সামনের স্টপেজে আমাকে নামতে হবে। ম্যাম, আর একটা অনুরোধ ছিল, যদি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে খুব ভালো হতো। কেন প্রেম করবেন? বাড়ির চাকরের মেয়ে আমি,
মান সম্মান কোথায় যাবে বুঝতে পারছেন? তাছাড়া আপনি জিহাদের ভাই, বন্ধু, একটু ভেবে কাজ করবেন। কথাটা বলে পিঠা বাস থেকে নেমে পড়ে। তন্ময় ফ্যালফ্যাল করে পিঠা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসলে পিঠার কথাগুলো তন্ময় হজম করতে পারল না। তার অনেক একটি পরিকল্পনা ছিল, কিন্তু পিঠা সেটা সুযোগই দিল না। এদিকে আবির প্রচার করছে, আর মাত্র 3 দিন বাকি নির্বাচন। আবিরের ছায়াসঙ্গী মাহবুব আবিরকে বলল, স্যার, যদি আমাদের দল জিতে তাহলে মনে হয় আপনাকে মন্ত্রী করা হতে পারে। আমি উপরমহল থেকে খবর পেয়েছি। আমার মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছেই নেই। যদি দলের দায়িত্ব দেয় সেখানে আমাকে পালন করতেই হবে, কিন্তু আমি মানুষের জন্য কাজ করতে চাই। আগে ওটাই করব। আমার লক্ষ্য হবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বস্তির উন্নয়ন করা, গ্রামের মানুষের পাশে থাকা। স্যার, আপনি যেভাবে মানুষের পাশে আছেন, মানুষ আপনাকে ফিরিয়ে দিবে না। আপনি বিপুল ভোটে জয়ী হবেন। এদিকে মনিরুল খানের খুব বাড়াবাড়ি। সকাল থেকে সে কোনো সাড়া দিচ্ছে না। নীলাশা কি করবে ভেবে পেল না। একদিকে ছোট্ট টিনা, অন্যদিকে বাবা। নীলাশার নিজেকে খুব অসহায় লাগছে। তার তখন আবিরের বলা কথাগুলো খুব মনে পড়ছে। আমি বলেছিলাম ম্যাডাম, এত অহংকার ভালো নয়। গরিবদের সম্মান করতে শিখুন। আপনি যদি তাদের সম্মান দেন, তাও একদিন আপনাকে সম্মান দেবে। সত্যি সে খুব খারাপ ব্যবহার করেছে আবিরের সাথে। আজকে আফসোস হচ্ছে, সেদিন ওইরকম ব্যবহার না করলেও চলতো। সে কেন এই কাজ করছিল সে আজও ভেবে পায় না। মা ছিল না, বাকি সদস্যরা ঠিক ওকে বোঝাতে পারেনি। তার আপু আলিশা, সে তো তাদের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু সেই আপু চলে গেল। এত বড় বাড়ি আজ শূন্য হয়ে গেছে। একসময় বাড়িতে কত লোক ছিল। তার বাবাকে মাস্টার মশাই বলে সকলে সম্মান করত, কিন্তু এখন আর কিছু নেই। বড় চাচা, বড় মা তারা ছেলেদের কাছে কানাডায় থাকে। ছোট চাচা বাড়িতেই আসে না, দাদিও নেই। নীলাশা ভাবছে, আর চোখ দিয়ে নীরবে কয়েক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। ছোট্ট টিনা নীলাশার কোলে উঠল আর বলল, মা, নানু কেমন করছে, তুমি দেখবে চলো। নীলাশা টিনাকে মা বলে ডাকতে শিখিয়েছে, কারণ সে যদি মা বলে ডাকে তাহলে সে মায়ের অভাব কখনো বুঝতে পারবে না। ছোট্ট টিনা সে অত বোঝে না। সে জানে মায়ের শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছে, মা ফিরে আসবে, তাই সে আজও অপেক্ষায় আছে। আর নীলাশা টিনার সাথে মায়ের মতো আদর করে। আস্তে আস্তে টিনা মায়ের কথা ভুলে যাচ্ছে। রুমে গিয়ে দেখলো তার বাবার কোনো সার শব্দ নেই। অতঃপর তার নিঃশ্বাস দেখলো বন্ধ হয়ে গেছে। নীলাশা কেঁদে উঠল। কি করবে সে? কিছুক্ষণ অপেক্ষা করার পর সে তার বাবার বন্ধুকে ফোন করলো। তারা সবে এলো। কিছুক্ষণ পর মনিরুল খানের দেহকে কবর দেওয়া হলো। নীলাশার জীবন থেকে আরও একটা নক্ষত্র ঝরে পড়ল। বাবা কথা না বলেও বাবার অস্তিত্ব সে বুঝতে পারত। সে আর রইল না এই বাড়িতে। সে কি করে ছোট্ট টিনাকে নিয়ে থাকবে? তাই সে ঠিক করলো বাড়িটা বিক্রি করে দেবে। তারপরে বাবার বন্ধুর সাথে কথা বলে সে বাড়ি বিক্রির ব্যবস্থা করলো। ছোট্ট টিনাকে নিয়ে সে কলকাতা শহরে গেল। তার এক দূর সম্পর্কের আত্মীয় আছে। এদিকে নাহিদের বিয়ে ঠিক হয়ে যায়। সে বিয়ে করতে চায় না, সে বাড়ি থেকে চলে যায়। নাহিদের পরিবার নাতনিকে ফিরে পাওয়ার জন্য নীলাশার কাছে খবর পাঠায়, কিন্তু নীলাশা মেয়েটাকে ফেরত দিতে চায় না। তারা এর বিরুদ্ধে থানায় অভিযোগ করে ও কোর্টে কেস করে। মা, আমি দিল্লি যাচ্ছি। আমাকে শপথ নিতে হবে। দল আমাকে মন্ত্রী করতে চেয়েছে। ভাইয়ের কথা শুনে পিঠা বলল, ভাইয়া, আমি তোর সাথে দিল্লি যাব। এখন যেতে হবে না, আমি তোকে আর মাকে পরে নিয়ে যাব, কেমন? আবির দেখলো তার মা কোনো কথা বলছে না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেটা দেখে আবির বলল, মা, তুমি কাঁদছো কেন? বাবা, এ তো আমার আনন্দের অশ্রু। আমার ছেলে আজকে মন্ত্রী হবে। দেশের সব লোক আমার ছেলেকে চিনবে, জানবে। আমি তো সেটাই চেয়েছিলাম। তোর বাবার স্বপ্ন ছিল তুই একদিন অনেক বড় হবি। সে স্বপ্ন আজ সফল হতে চলেছে। হয়তো আমি কাঁদছি। তোর বাবা যেখানে থাকুক, ও সব সময় তোর জন্য দোয়া করে। দিল্লিতে গিয়ে আবির শপথ নেই, তাকে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। যে ছেলেটা একদিন বাড়ির রাখাল হিসেবে জীবন শুরু করেছিল, সে আজকে দেশের ক্যাবিনেট মন্ত্রী। হঠাৎ মিডিয়াতে আবিরের নাম দেখে নীলাশা একটু চমকে যায় আর মনে মনে বলে, আবির আজকে মন্ত্রী হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একদিন আবিরকে আমি কত অপমান করেছি, এমনকি আবির আমার জন্যই বাড়ি ছাড়া হয়েছে। নীলাশা তার বাবার খালাতো বোনের বাড়িতে আছে। তার নাম নাজিরা। তার একটা ছেলে ও একটা মেয়ে আছে। ছোট ছেলে আর মেয়ে তাপসী নীলাশার সমবয়সী। নীলাশা নাজিরা বেগমকে বলল, জানো ফুপি,
এই আবির আগে আমাদের বাড়িতে কাজ করত, এখন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নীলাশার কথা শুনে নাজিরা বেগম বলল, ভালো হয়েছে, তোর যখন চেনা পরিচয় আছে তুই তাহলে ওর সাথে দেখা কর। তোর আপু যে আত্মহত্যা করেনি, তাকে যে মেরে ফেলা হয়েছে, তুই ওকে গিয়ে বল। ও যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে ওর অনেক ক্ষমতা, ও সব ব্যবস্থা করতে পারবে। তারপর আলিশার শ্বশুর শাশুড়ি টিনাকে দাবি করছে, তার জন্য তোর বিরুদ্ধে মামলা করেছে। তুই নাকি টিনাকে জোর করে রেখে দিয়েছিস। তুই ওর সাথে দেখা করে কথা বল, ওকে সব কিছু বুঝিয়ে বল। তুই কদিন মামলা লড়বি? বাড়ি বিক্রির টাকা যে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন তুই কি করবি? আর তুই এসব ঝামেলা নিতে পারবি না, তোরও তো জীবন আছে, এভাবে সারা জীবন থাকতে পারবি না, তোকে বিয়ে করতে হবে। ফুপি, ওইসব নিয়ে আমি চিন্তা করি না। বিয়ের কথা আমি ভুলে গেছি। আমি টিনাকে মানুষ করব, আর ওকে নিয়েই থাকবো। আমি আপুকে কথা দিয়েছি, আমি টিনাকে দেখব। একটা মেয়ে সারা জীবন একটা বাচ্চা মেয়েকে নিয়ে কাটাতে পারবে না। আমাদের পুরুষ শাসিত সমাজে নিরাপত্তা দিতে হবে, যা একটা পুরুষই দিতে পারবে। তুই যা, ওর সাথে দেখা কর, কথা বল, ওর কাছে ক্ষমা চা। ও তো একদিন তোদের বাড়িতেই কাজ করত, তোর বাবা ওকে খুব ভালোবাসতো। ও অতটা নিশ্চয়ই বেইমানি করতে পারবে না। তুই দেখা কর, কথা বল, তোকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে বল। না ফুপি, আমি ওর সামনে যেতে পারবো না। ওকে আমি অনেক অপমান করেছি। তখন পাশ থেকে নাজিরা বেগমের ছোট মেয়ে তাপসী বলে, নীলাশা, মা ঠিকই বলেছে, তুই চল, একদিন ওর সাথে দেখা করে আসবো। দেখা কি করে করব? আমি ওর ঠিকানাই তো জানি না। ও এখন কলকাতাতে আছে, ওর এখানে একটা অফিস আছে। ও যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিল সেখানেই অফিসটা করেছে, যাতে মানুষের অসুবিধা হলে তার সাথে দেখা করে কথা বলতে পারে। ও প্রত্যেক রবিবার ওই অফিসে আসে। কালকে তো রবিবার, কালকে যাব, তোকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। ওই অফিসে যে দারোয়ান, তাকে আমি চিনি, হালিম চাচা। আগে আমাদের স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতো, এখন ওই অফিসে দারোয়ানের চাকরি পেয়েছে। একদিন আমার সাথে দেখা হয়েছিল, চাচা বলেছিল, তাই জানতে পারলাম। তাপসীর কথা শুনে নীলাশা বলল, ঠিক আছে, আমি দেখছি, তারপর তোকে বলবো। দেখছি নয়, কাল দুপুরে 2টোর মধ্যে আমরা যাচ্ছি। মা আছে, টিনাকে ওই দেখবে। না, টিনাকে আমি সাথে নিয়ে যাব। তাই হবে। কথা মতো দুপুর 2টোর আগে তারা অফিসের ঠিকানায় পৌঁছায়। তাপসী দারোয়ান হালিম চাচাকে বলে, চাচা, আমি তোমাকে ফোন করে বলে রেখেছিলাম স্যারের সাথে দেখা করব, আপনি কথা দিয়েছিলেন ব্যবস্থা করে দেবেন। তাপসীর কথা শুনে দারোয়ান হালিম চাচা বলল, হ্যাঁ মা, বলছিলাম তো, স্যার এখনো আসেনি, তবে ওনারা সেক্রেটারিকে বলে তোমার দুইজনের নাম আমি লিখে রেখেছি। স্যার কখন আসবে? মিটিং আছে, আসতে একটু দেরি হবে, তোমরা ভেতরে কি বসতে পারো। নীলাশা ও তাপসী ছোট্ট টিনাকে নিয়ে ওয়েট করতে থাকে। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আবির আসে। নীলাশা দেখে একটা কালো গাড়ি থেকে আবির নামলো। চারিদিকে তার নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে রেখেছে। সেই আবির আজকে কত সুন্দর হয়ে গেছে। নীলাশা একভাবে চেয়ে থাকে আর মুগ্ধ হয়ে যায়। আবির কোনো দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে পড়ে। 4 জনের পর ওদের ডেকে পাঠায়। তাপসী আর নীলাশা টিনাকে নিয়ে ভেতরে ঢুকে। নীলাশার ভেতরে তখন যন্ত্রণা শুরু হয়ে গেছে। আজ কতদিন পর সে আবিরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছিল না। আবির তখন তার সেক্রেটারির সাথে কথা বলছিল। সে তাপসী আর নীলাশাকে দেখেনি। আবির তাপসীর উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আপনারা কি দরকারে এসেছেন বলুন, কি সমস্যা? আবিরের কথা শুনে তাপসী বলল, স্যার সমস্যা আমার নয়, আমার কাজিনের। তারপর তাপসী নীলাশাকে উদ্দেশ্য করে বলল, নীলাশা, স্যার জিজ্ঞাসা করছে, তুই বল তোর সমস্যার কথা। আবির এতক্ষণ খেয়াল করেনি নীলাশাকে, কিন্তু নীলাশার নাম বলতেই আবির নীলাশার দিকে তাকায়। দেখে নীলাশার কোলে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। কি সুন্দর মায়াবী মুখ। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে একবার নীলাশার দিকে তাকায়, আরেকবার টিনার দিকে তাকায়। নীলাশা তাপসীর কথায় টিনাকে তাপসীর কোলে দেয়। তারপর ছুটে এসে আবিরের পায়ের উপর পড়ে কাঁদতে থাকে। নীলাশার ব্যবহারে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে যায়। সাথে সাথে আবিরের নিরাপত্তার রক্ষীরা তাকে ধরে ফেলে। আবির তখন তাদের বলে, ও আমার পরিচিত, ওকে ছেড়ে দিন। তারপর আবির নীলাশাকে বলল, কি হয়েছে নীলাশা, কাঁদছো কেন? নীলাশা কাঁদছে দেখে ছোট টিনা সেও কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, মা, বাড়ি যাব। মা, আমার খুব খিদে পেয়েছে।
আবির বুঝতে পারে এটা নিশ্চয় নীলাশার মেয়ে, তাই সে তার সেক্রেটারিকে বলে, রহিম, এই বাচ্চা মেয়েটার জন্য খাবারের ব্যবস্থা করো। আমার মা, তুমি আমার কাছে এসো। আবির 2 হাত বাড়িয়ে দেয়, কিন্তু টিনা যায় না। সে নীলাশাকে ধরে কাঁদতে থাকে। আবির তাকে জোর করে কোলে তুলে নেয় আর আদর করে আবির বলে, নীলাশা, তোমার মেয়ে তো খুব সুন্দর হয়েছে। তা তোমার জামাই কি করে? কবে বিয়ে করলে? তোমাদের বাড়িতে রাখাল ছিলাম, আমাকে অন্তত তোমার বিয়েতে দাওয়াত করা উচিত ছিল। আবিরের কথায় নীলাশা আরও জোরে কাঁদতে থাকে, সেই সাথে টিনা কাঁদতে থাকে। তখন আবির টিনাকে বলে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। মা কাঁদছে, তাই তো আমি কাঁদছি। ও, আমি তোমাকে বকে দেবো মা, আর কাঁদবে না। আবিরের কিছুটা কৌতূহল হয়। নীলাশার স্বামীর নাম জিজ্ঞাসা করে, তাই সে টিনাকে বলে, টিনা, তোমার বাবার নাম কি? মা জানে। তখন সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে। আবির এবার নীলাশাকে উদ্দেশ্য করে বলল, তুমি একবার কান্না থামাও নীলাশা। আর কি হয়েছে আমায় বলো। টিনা আমার মেয়ে নয়, ও আমার আপু আলিশার মেয়ে। আপু মারা গেছে। মারা যাওয়ার আগে টিনার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আলিশা মারা গেছে শুনে আবির চিৎকার করে উঠল আর বলল, কি বলছো কি তুমি? আলিশা মারা গেছে? ওই ঘটনার পর আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর আপু আর নাহিদ ভাইয়া ওদের সম্পর্কটা খুব গোপনেই চালাচ্ছিল। 4 বছর পর আপু নাহিদ ভাইয়ের সাথে পালিয়ে যায়। আসলে নাহিদ ভাইয়া ওর বাবার বিজনেস ঠিক পছন্দ করতো না। ওর বাবা তো ভালো মানুষ ছিল না, তাই নাহিদ ভাইয়া চাইছিল নিজে কিছু করতে। তারপর সে একটা কোম্পানিতে কাজ পেয়ে যায়, আপুকে বিয়ে করে নেয়। আপু চলে যাওয়ার পর বাবা খুব ভেঙে পড়েছিল। বাবা মাস্টার মানুষ ছিল, এলাকার লোক তাকে সম্মান করত। কিন্তু আপু চলে যাওয়ার পর বাবাকে সকলে নানা কথা শোনাতো। বাবা তা মেনে নিতে পারেনি। এদিকে দাদি মারা যায়। আমার চাচারা সম্পত্তি ভাগ নিয়ে বিক্রি করে দেয়। বড় চাচা আর বড় মা কানাডা চলে যায় বড় ভাইয়ার কাছে। আর ছোট চাচা সে তো চেন্নাই থাকে, তবুও মাঝে মাঝে আসতো। সম্পত্তি বিক্রি করে দেওয়ার পর আস্তে আস্তে আমাদের এখানে আসা কমে গেল। বাবা চেয়েছিল সকলকে নিয়ে মিলেমিশে চলতে। এই সব ঘটনায় বাবা খুব চিন্তা করত। বাবার ব্রেন স্ট্রোক হয় আর বাবা কোমায় চলে যায়। আমাদের ভাগের যে সম্পত্তি, বাবার চিকিৎসা করতে সব শেষ হয়ে যায়। তারপর বাবার পেনশনের টাকা থেকে বাবার চিকিৎসা করাতাম। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপনার খবর। আমি তাপসীকে বলতেই ও বলল আপনার সাথে দেখা করিয়ে দেবে, তাই আজকে এখানে এসেছি। নীলাশার কথা শেষ হলে আবির বলে, সবই ঠিক আছে নীলাশা, কিন্তু আলিশা মারা গেল কি করে? আপু মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। ওর শ্বশুর শাশুড়ি ওকে খুন করেছে। আমি থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনেনি। আমাকে থানা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর বলেছে যদি এবার কিছু বলতে আসি ওরা আমাকে জেলে ঢুকিয়ে দেবে। নীলাশার মুখ থেকে এই কথা শুনে আবির বলল, নীলাশা, তুমি আমাকে সবটা খুলে বলো। আমি তো ভুল বুঝে আপনাকে তাড়িয়ে দিলাম, কিন্তু আপনার কোনো দোষ ছিল না। আপনি চলে যাওয়ার পর আপু কেমন চুপচাপ হয়ে গেল। আপুর শ্বশুর বাড়ির লোক আপুর উপর প্রচুর অত্যাচার করত। একদিন আপু কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিল আর বলেছিল যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েটাকে তুই দেখবি, ওর খালা নয়, তুই ওকে ওর মায়ের মতো আগলে রাখবি। আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম তুই হঠাৎ কেন এরকম কথা বলছিস। আপু কাঁদতে কাঁদতে বলেছিল মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ওর শ্বশুর শাশুড়ি চাপ দিচ্ছে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য। আপু বলেছিল টাকা কোথা থেকে পাবো, বাবার চিকিৎসার জন্য সব খরচ হয়ে যাচ্ছে, আমি আনতে পারবো না। নাহিদ ভাইয়া তখন বাড়িতে ছিল না, ও পাটনায় চাকরি করত আর সেখানেই থাকতো। মাসে 1-2বার করে বাড়ি আসতো। আপু টিনাকে নিয়ে ওর শ্বশুর শাশুড়ির সাথেই থাকতো। নাহিদ ভাইয়া আগে যে কোম্পানিতে কাজ করতো সেটা ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করে। আর সেই সময় ভাইয়া টাকা পাঠাতে পারেনি। সেই সময় আপুর উপর ওরা প্রচুর অত্যাচার করে। আর যেদিন আমাকে কথাটা বলেছিল সেদিন রাত্রে ও মারা যায়। সকালে খবর পাই আপু নাকি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি ওখানে গিয়েছিলাম।
কিন্তু আপুকে দেখতে পাইনি। তার আগেই ওরা আপুকে কবর দিয়ে দিয়েছে। ওর শাশুড়ি টিনাকে আমার কাছে দিয়ে দিল আর বলল, বাপটাকে নিয়ে তুমি বিদায় হও। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা আমার কোনো অভিযোগ নিল না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মায়ের কি হয়েছিল। ও বলল, দাদি আর দাদু মাকে বকছিল, মারছিল, মা খুব কান্না করছিল। দাদু আমায় দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুম থেকে উঠে মাকে দেখতে পাইনি, বলল মা ডাক্তার দেখাতে গেছে। ছোট্ট মেয়ে, এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি। প্রথম কাঁদতো, জিজ্ঞেস করতো, আস্তে আস্তে ভুলে যায়। আর আমি ওকে আমাকে মা বলা শিখিয়েছি, সেই জন্য টিনা আমাকে মা বলে ডাকে। কিছুদিন পর বাবাও মারা যায়। আমি বাড়িটা বিক্রি করে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা পাই, সেটা ব্যাংকে রেখে দিই। আর আমি আমার পরিচিত আত্মীয়র কাছে চলে আসি। এই ফুপি আমার বাবার খালাতো বোন, এই ফুপির মেয়ে তাপসী। নীলাশার মুখ থেকে আবির সমস্ত ঘটনা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, ঠিক আছে, এখন তুমি কি চাইছো? আপু শাশুড়ি নাহিদ ভাইয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নাহিদ ভাইয়া বিয়ে করেনি, বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ও শাশুড়ি শ্বশুর টিনাকে ফেরত চাইছে, বলছে আমার ছেলে কোনোদিন বাড়ি ফিরে আসবে না, কিন্তু আমার বংশধর দরকার, তাই ওরা টিনাকে নিজের কাছে রাখতে চাইছে। কিন্তু আমি টিনাকে দেব না, ও আমার আপুর অংশ, আমি ওকে খুব ভালোবাসি, ও আমার সন্তান, আমার নিজের জীবন দিয়ে হলেও আমি ওকে রক্ষা করব। ওরা তাই আমার বিরুদ্ধে কেস করেছে, আমি নাকি জোর করে টিনাকে আটকে রেখেছি। ওরা আমাকে হুমকি দিচ্ছে, এমনকি মেরে ফেলার কথাও বলছে। আমি নিজের কথা ভাবি না, কিন্তু মেয়েটাকে কোনোভাবে ওদের হাতে তুলে দেওয়া যাবে না। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি আমি অন্যায় করেছি, আমি আপনার সাথে যেটা করেছি সেটা ঠিক হয়নি। তারপর আমি আপনাকে খুঁজেছিলাম। বাবা বলছিল যে তুই আবিরের সাথে যেটা করেছিস সেটা ঠিক হয়নি, যদি আবিরের কখনো দেখা পাস ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। ছোটবেলায় মা মারা যায়, তাই বাড়িতে কেউ কখনো আমায় কিছু বলেনি, তাই হয়তো আমি এত উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিলাম। মা থাকলে হয়তো সে আমায় বোঝাতো বা বুঝতো, সঠিক রাস্তা দেখাতো। তাই তো আমি টিনাকে কাউকে দিতে চাইছি না। মায়ের অভাব আমি যেভাবে বুঝেছি, আমি সেটা টিনাকে বুঝতে দিতে চাই না। আমি ওকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করব, ও যেন আমার মতো ভুল না করে, ওর মধ্যে যেন কোনো অহংকার না থাকে। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, আমি খুব আদরে মানুষ হয়েছি, সেই জন্য হয়তো আমার মধ্যে শিক্ষার অভাব ছিল। আমি পরে সেটা অনুভব করেছিলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আসলে বয়সটা কম ছিল, সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আপনাকে সত্যি সেই মুহূর্তে আমি পছন্দ করতাম না, কারণ আপনাকে বাবা অনেক ভালোবাসতো। বাবা মাঝে মাঝে বলতো আবির হলো আমার একটা ছেলে। আমার তখন কেন জানি না হিংসা হতো। আমি ভুল ছিলাম, যার পরিণতি আজকে আমি বুঝতে পারছি। নীলাশার কথা শেষ হলে আবির বলে, আপনি নয়, তুমি বলবে। তুমি বিয়ে করেছো নীলাশা? না, আর আমার বিয়ে করার ইচ্ছা নেই। টিনাকে নিয়ে সারা জীবন আমি কাটিয়ে দেব। শুধু আপনি একটু ব্যবস্থা করে দিন, টিনা যাতে আমার কাছে থাকতে পারে। ওরা বলছে আমি বিয়ে করব, আমার সংসার হবে, আমি নাকি মানুষ করতে পারবো না। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি বিয়ে কখনোই করব না। টিনাকে নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দেব। প্লিজ আপনি আমার এই উপকারটা করে দিন। আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অনেক ক্ষমতা, আপনি পারবেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমার কন্ট্যাক্ট নাম্বার তুমি আমায় দিয়ে যাও। যাবার সময় আবির টিনাকে অনেক আদর করে, তারপর বলে, টিনা তুমি তোমার মার সাথেই থাকবে, আমি ব্যবস্থা করে দেব। নীলাশা টিনাকে নিয়ে চলে যায়। আবির নীলাশার দিকে তাকিয়ে থাকে। আবির বাড়িতে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তার মা রুমিলা বেগম বলে,
এত কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানি না। আসলে তোকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ওই বাড়িতে থাকতে আমার ভালো লাগছিল না, তাই আমরা তোর খালার বাড়িতে চলে আসি। নীলাশা অহংকারী ছিল ঠিকই, কিন্তু আলিশা ভালো মেয়ে ছিল। মেয়েটা অকালে চলে গেল। তারপর ওর মা রুমেলা বেগম আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, আমি তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না? আর তুই যদি আমাকে ভালোবাসিস তুই কিন্তু কথাটা রাখবি। মার কথা শুনে আবির ওর মাকে জড়িয়ে ধরলো আর বলল, কি কথা রাখতে হবে মা? তুমি যা বলবে আমি তাই করব। তুমি তো আমার জীবনের সব কিছু। তুমি যদি না থাকতে আজকে আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। মা, জীবনে কম কষ্ট করনি। আমি তো দেখেছি তোমার সেই নীরবতা, তোমার সেই চোখের জল। সামান্য দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দিনের পর দিন ওই বাড়িতে দাসী বৃত্তি করে গেছো। তোমার মুখের হাসির জন্য আমি সবটাই করতে পারি। আমি নীলাশার সাথে দেখা করতে চাই। ওকে তুই আমাদের বাড়িতে নিয়ে আয়, আর আলিশার মেয়েরকে নিয়ে আসবি। আমি ওদের দুজনকেই দেখতে চাই। মায়ের কথা শুনে আবির হাসতে হাসতে বলল, এই ব্যাপার, তুমি আগে বলবে তো, আমি আজকে ওকে ফোন করে আসতে বলবো। তখন পাশ থেকে আবিরের ছোট বোন পিঠা বলল, দেখলে তো মা, ওদের অতি অহংকারের ফল। নীলাশা আমাকে ভাইকে কম অপমান করেনি, আমাকে তো মোটেও সহ্য করতে পারতো না। আর ভাইয়া নামে কত মিথ্যা অপবাদ দিয়েছে, আবার আজকে এসেছে ভাইয়ের কাছে সাহায্য নিতে। লজ্জা করছে না? পিঠার কথা শুনে রুমেলা বেগম একরাশ বিরক্ত নিয়ে মেয়েকে বলল, তুই বেশি কথা বলবি না, যা জানিস না তা নিয়ে কথা বলবি না। আমি যা বলবো সেটাই হবে। এখানে দুই ভাই বোনের কোনো কথা আমি শুনবো না। আবির, তুই নীলাশাকে এখানে আসতে বল। আবির রাতের বেলা নীলাশাকে ফোন করে নীলাশা তখন টিনাকে ঘুম পাড়াচ্ছিল গল্প করে করে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে, দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন। নীলাশা ফোন রিসিভ করে আর বলে, সালাম আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আবির বলছি। মা তোমাকে আর টিনাকে দেখতে চাইছে। আমার ড্রাইভার গাড়ি নিয়ে যাবে, তোমরা দুজনেই আমাদের বাড়িতে আসবে। আবিরের কথা শুনে নীলাশা বলল, আন্টি কেন আমাদেরকে যেতে বলেছে? তা তো জানি না, কালকে তুমি এলেই জানতে পারবে। নীলাশা তার ফুপিকে সব কথা বলল। সব শুনে তার ফুপি নাজিরা বেগম ও তাপসী খুব খুশি হলো। নাজিরা বেগম বলল, নীলাশা, তোর ভাগ্য এবার খুলতে বসেছে। তুই বলছিস না আমাদের পাশে কেউ নেই, দেখছিস তো কেউ না কেউ তোর পাশে আছে। আসলে কিছু মানুষ আছে যারা নুন খেয়ে বেইমানি করে না। তাদের মধ্যে আবিরের মা একজন। তোদের বাড়িতে দীর্ঘদিন কাজ করেছে, সেই কারণে হয়তো তোর এই দুঃখের দিনে তোর পাশে থাকতে চাইছে। তাই বলছি, তুই আর না করবি না, কালকে দেখা করবি আর ক্ষমা চেয়ে নিবি। উনি ভালো মানুষ, ওদের মন অনেক বড়, ওরা ঠিক ক্ষমা করে দেবে। তার পরের দিন নীলাশা টিনাকে নিয়ে আবিরদের বাড়িতে আসে। রুমেলা বেগমের কাছে গিয়ে তার পা ধরে কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আন্টি আমাকে ক্ষমা করে দিন। আমি তখন যা করেছি সেটা উচিত হয়নি। আসলে আমার বয়স কম ছিল, তখন আমি ম্যাচিওর ছিলাম না। মা থাকলে হয়তো ভুলটা আমি করতাম না। আপনি আপনার দুই সন্তানকে যেভাবে শিক্ষা দিয়ে বড় করেছেন, আমি সেটা পারিনি। জানি আমার বাবা শিক্ষক ছিল, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া, তাকে প্রকৃত মানুষ করা, তাকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে বাবার থেকেও মায়ের অবদান অনেক বেশি। মা হলো আসল কারিগর, আর আমার দাদিও কখনো আমাকে শাসন করেনি। আমার সব কথাকে সে সমর্থন করত। মা ছিল না, আমি কষ্ট পাবো সেটা ভেবে হয়তো আমাকে বলেনি। তাই ছোট থেকেই আমার মধ্যে একটা আত্ম অহংকার ছিল। আমি ভুল করেছি আন্টি, আমায় ক্ষমা করে দিন। নীলাশার কথাই রুমেলা বেগম নীলাশাকে পায়ের উপর থেকে তোলে আর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, নীলাশা, তুমি কখনো কোনো অন্যায় করনি। তোমার মাকে আমি দেখেছি, উনি খুব ভালো মহিলা ছিলেন। হঠাৎ করে উনি মারা গেলেন। আলিশার মধ্যে তোমার মায়ের গুণগুলো ছিল, সে সকলকে নিয়ে চলতে পারত। আর তুমি যেটা করছো সেটা ভুল নয়, ওটা তোমার ছেলে মানুষই ছিল। ছোটবেলায় আমরা যখন খেলতাম তখন কত ঝগড়া করতাম, এখন তো করব না। তার কারণ আমরা এখন অনেক বেশি বুঝতে শিখে গেছি, অনেক দায়িত্ববান হতে শিখেছি। এই যে এখন তুমি মা নও, অথচ টিনাকে মায়ের মতো আগলে রেখেছো, তার মানে তুমি দায়িত্ববান হয়ে উঠেছো। তাই তখন যেটা করেছো সেটা নিয়ে কখনো কষ্ট পাবে না।
যা হবার সেটা আগে থেকেই ঠিক ছিল, তাই এখানে তোমার কোনো দোষ নেই। আমি আর নিজেকে দোষী ভাববে না। আর দ্বিতীয় দিনে এই কথাটা কখনো আমার কাছে বলবে না। আমি কখনোই তোমার কাছে কিছু মনে করতাম না, তাই আজও করিনি। তবে আজকে আবির যা করে হয়েছে, পরোক্ষ বা প্রত্যক্ষ হলেও তোমার জন্যই হয়েছে। তোমার অপমানটা ওর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ও তাই তো বাড়ি থেকে চলে গিয়েছিল। ওর মনে জেদ ছিল, আর সেই জেদের জন্যই আজকে ওই এই জায়গায় আসতে পেরেছে। এতে কোনো না কোনো জায়গায় তোমার ভূমিকা আছে। তোমার অপমানটা হয়তো ওকে পরিবর্তন করতে সাহায্য করেছে। আপনি কি বলছেন আন্টি? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। তবে ক্ষমা আমি তোমাকে করিনি, করব। তার আগে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। সেটা যদি নিতে পারো তবেই তুমি ক্ষমা পাবে, তার আগে নয়। রুমেলা বেগমের কথা নীলাশা কিছু বুঝতে পারল না। সে একটু অবাক হয়ে রুমেলা বেগমকে জিজ্ঞাসা করলো, দায়িত্ব? কিসের দায়িত্ব আন্টি? আমার আবিরের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি তোমাদের দুজনকেই বিয়ে দেব। রুমেলা বেগমের কথাই আবির ও নীলাশা দুজনেই চমকে যায়। আবির বলে, মা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আর আমি যা বলছি সজ্ঞানে বলছি। আমার মাথায় কোনো সমস্যা নেই, তাই বলছি তোরা কোনো আপত্তি করবি না। আমি তোদের বিয়ে দেব। যদি আমাকে ভালোবেসে থাকিস, আমার কথা তোদের দুজনকেই রাখতে হবে। তোদের কোনো কথা আমি শুনবো না। যদি বেশি বাড়াবাড়ি করিস, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোরা আয়, আমাকে খুঁজে পাবি না। মায়ের কথা শুনে আবির ও পিতা চুপ হয়ে গেল। নীলাশা তখন কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি ওর যোগ্য নই। দয়া করে এই অনুরোধ আমায় করবেন না প্লিজ। তাহলে তুমি কখনো ক্ষমা পাবে না। আর তোমার যে সমস্যা হয়েছে টিনাকে নিয়ে আর আলিশার মৃত্যুর জন্য, যে বিচার তুমি চেয়েছো, আবির তোমার পাশে থাকবে না, আমি বারণ করে দেব। দেখি তুমি কত একা একা লড়াই করতে পারো। তারপর কিছুক্ষণ থেমে রুমেলা বেগম আবার বলা শুরু করলো। সে নীলাশাকে কাছে টেনে নিয়ে কপালে স্নেহের চুম্বন এঁকে দিল আর বলল, তুমি বলছো না কেন? মেয়ে একমাত্র আবির তোমাকে বাঁচাতে পারবে। ওই রশিদ চৌধুরীর লোকটি ভালো নয়। আমি তো দীর্ঘদিন ওখানে ছিলাম, আমি জানি। ও যখন বলেছে টিনাকে নেবে, তখন টিনাকে নিয়েই ছাড়বে। টিনা আলিশার অংশ। ওর ভবিষ্যতের কথা ভেবে তোমরা দুজন বিয়ে করো, আর দুজন মিলে টিনাকে তোমাদের সন্তানের মতো মানুষ করো। ওকে একটা ভালো ভবিষ্যৎ দাও। তারপর রুমেলা বেগম আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, তুই আলিশাকে পছন্দ করতিস। আলিশা তোর ভালো বান্ধবী ছিল। দুজনে কত কথা শেয়ার করতিস। আমি তো জানি সেসব কথা। তোর পড়াশোনার জন্য তোকে হেল্প করতো। তুই সব ভুলে গেলি? তুই নীলাশাকে নাই ভালোবাসিস। বাচ্চা মেয়েটার কথা ভেবে কিছুটা স্যাক্রিফাইস তো কর। আমি বলছি তোরা সুখী হবি। আগের নীলাশা আর এখনকার নীলাশা সম্পূর্ণ আলাদা। আগে নীলাশা ছিল অহংকারী, আর এখনকার নীলাশা শত আঘাতে জর্জরিত ঘর পোড়া গরু। সে তোর হাত ধরে বাঁচতে চায়। তুই তার হাত বাড়িয়ে দে, তোরা সুখী দম্পতি হবি। আমার দোয়া রইল। তোরা দুজনে আপত্তি করিস না। তোদের বিয়ে দিয়ে এই সংসারের দায়িত্বে আমি নীলাশার হাতে দেব, আর পৃথাকে ভালো ছেলে দেখে বিয়ে দিব। তুই তো জানিস আমার শরীর ভালো নয়, হার্টের প্রবলেম চলে এসেছে। কবে না আবার তোর বাবার মতো আমাকেও ডাক চলে আসে। আমার শেষ ইচ্ছেটা তোরা পূরণ কর। তোদের ইগোর থেকে তোরা বেরিয়ে আয়, আর একটা বয়স্ক মানুষের কথা তো শোন। মায়ের কথা শুনে আবির আর পিতা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আবির বলল, মা, আমাকে কিছুটা সময় দাও। কতদিন সময় দেব? তারপর রুমেলা বেগম নীলাশাকে বলল, নীলাশা, তোমাকে বললাম আর দুজনকেই বলছি, 1 সপ্তাহের মধ্যে আমি কিন্তু তোমাদের বিয়ে দিতে চাই। নীলাশা সেদিন রাতে আবিরদের বাড়িতেই ছিল। টিনা খুব খুশি ছিল। তারপরের দিন নীলাশা দুপুরের খাওয়া দাওয়া করে টিনাকে নিয়ে চলে আসে। নীলাশার সাথে পিতা খুব ভাব হয়ে গেছে। পিতা খুব খুশি হয়েছে নীলাশা তার ভাবি হবে বলে। নীলাশা বাড়িতে এসে তার ফুপিকে সব বলে। সব শুনেও তার ফুপি বলে, এই সুযোগ হাতছাড়া করিস না। ও মন্ত্রী, বুঝতে পারছিস ওর ক্ষমতা? তুই যে বিচারের জন্য এখানে ওখানে ঘুরছিলি, তোকে আর সেটা করতে হবে না। ওই তোর পাশে থেকে তোকে জয়ী করবে। আজকে হঠাৎ ছেলে পক্ষ পিতাকে দেখতে আসে। মায়ের আদেশে পিতা বসে। ছেলের বাড়ির লোকেরা পিতাকে পছন্দ করে। তারপর ছেলে ও মেয়েকে আলাদা কথা বলার ব্যবস্থা করা হয়।
একটা রুমে দেওয়া হয়। ছেলেটা প্রথম কথা বলে। সে পিতাকে জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হলো? তন্ময়ের কথা শুনে পিতা তন্ময়ের দিকে তাকালো। সে একটু অবাক হয়ে বলল, আপনি? ছোটবেলায় 2 বার দেখেছিলাম খানবাড়িতে। তারপর সেদিন যখন বাসে দেখলাম তখনই ভালো লেগে গিয়েছিল। অনেক কষ্টের ঠিকানা পেয়েছিলাম। যখন শুনলাম তোমার ভাইয়া মন্ত্রী, তাই কোনো সমস্যা হয়নি। তারপর মায়ের সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব পাঠালাম। তোমার ভাইয়ের সাথে দেখা করেছিলাম। সে বলল তার কোনো অসুবিধা নেই। তারপর তোমার মায়ের মত নিয়ে আমাদেরকে আসতে বলেছে, তাই আজকে আমি এখানে। এত কিছু করা হয়ে গেছে আমার অবসরে, আর আমি জানতে পারলাম না। সত্যি কথা বলতে কি, সময় নেই। আমি একজন আর্মি কমান্ডার, দেশের নিরাপত্তা রক্ষা করি। 28 বছর বয়স হয়ে গেছে, তাই আর সম্ভব নয়। তারপর তোমাকে দেখার পর তো অপেক্ষা করার প্রশ্নই ওঠে না। আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, তারা প্রেম করে। আমার কতদিনের শখ আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করব, তাই আমি এখন বিয়ে করতে পারবো না। যদি আমি কি বিয়ে করতে চান তাহলে 2 বছর আমার সাথে প্রেম করতে হবে, তারপর বিয়ে হবে। 2 বছর পর তোমাকে আমার বাচ্চার মা হতে হবে, তাই প্রেমটা বিয়ের পরেই করব। আর ছেলে মানুষ তো করতে হবে নাকি? যথেষ্ট ম্যাচিওর তুমি, এবার একটু সিরিয়াস হও। দেখছো তো তোমার মায়ের শরীর খারাপ, ও চাইছে ছেলে মেয়েকে সংসারী করতে, তাই তো তাড়াতাড়ি করছে। তা না হলে আমি তো অপেক্ষা করতাম। পিতা যেন তার মায়ের শরীর খারাপ তাই আর না করলো না। সে সম্মতি দিল। 1 মাসের ভেতর পিতা আর তন্ময়ের বিয়ে হয়ে যায়। আবির ও নীলাশা তখনও তাদের সিদ্ধান্তর কথা জানাতে পারেনি। তার মা খুব বিরক্ত হয়। শেষে বিরক্ত হয়ে বলে, ওই আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? তোরা কি বলবি আমাকে? সে মেয়ে, সে চুপচাপ চলে গেল, কিছু বলছে না। আর এই ছেলে, সে এখনো মত দিতে পারলো না। আমি বলে দিচ্ছি, সামনের সপ্তাহে তোদের বিয়ে দেব। আমি কোনো অজুহাত শুনবো না। তোরা আজকে দুজনেই দুজনের সাথে কথা বলবি, ঠিক আছে? আবির দেখলো তার মা খুব রেগে গেছে। সে বলল, মা, দেখি আজকে রাতের মধ্যে তোমাকে জানিয়ে দেব। আবির নীলাশাকে ফোন করলো। নীলাশা চেয়েছিল আবির তাকে আগে প্রস্তাব দিক, তাই সাথে সাথে নীলাশা ফোন রিসিভ করে আর সালাম জানিয়ে কৌশল বিনিময় করে। আবির জিজ্ঞাসা করে, মা, পাগল হয়ে গেছো? আমার এইসব ভালো লাগছে না। তুমি কি ঠিক করলে? কোন বিষয়? আমার বিয়ের বিষয়ে। জানেন তো, বাংলা ব্যাকরণে একটা প্রবাদ আছে, কর্তার ইচ্ছে কর্ম। আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। তাহলে রাজি আছো আমাকে বিয়ে করতে? হুম। পারবে তো সামলাতে আমাকে? কেন গো, তুমি বুঝি খুব ভারী? কথাটা বলে নীলাশা ফোনটা কেটে দেয়। আবির বুঝতে পারে নীলাশা লজ্জা পেয়েছে। তারপর আবির তার মাকে জানিয়ে দেয়। নীলাশা ফোন করে জানিয়ে দেয় তাদের এই বিয়েতে আপত্তি নেই। নীলাশা ও আবিরের বিয়ে হয়ে যায়। আজকে ওদের বাসর রাত। নীলাশা অপেক্ষা করছে। আবির নীলাশার পাশে বসে আর বলে, নীলাশা, আমি জানি আজকে আমাদের বাসর রাত, কিন্তু যেদিন তোমাকে আমি ন্যায় বিচার দিতে পারবো, টিনার কাস্টাডি তুমি পাবে, তোমার আপুর মৃত্যুর জন্য সঠিক বিচার দিতে পারবো, অপরাধীদের শাস্তি দিতে পারবো, তারপর হবে আমাদের বাসর রাত। আর তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আর আমি কথা দিলাম, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ন্যায় বিচার দেব। তারপর আবির নাহিদকে খুঁজে বের করে। নাহিদ কোর্টে সমস্ত সত্য কথা বলে। নাহিদ জজের সামনে বলে, আমার বাবা মা আলিশাকে খুন করেছে টাকার লোভে, আর আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। কিন্তু আমি আলিশাকে আজব ভালোবাসি, তাই বিয়ে করতে পারবো না। আমি ছন্নছাড়াদের মতো জীবন কাটাই, কখন কোথায় থাকি ঠিক নেই। তাই আমি চাই আমার মেয়ের দায়িত্ব নীলাশাকে দেওয়া হোক। নীলাশা আলিশার ছোট বোন, সে মায়ের মতো টিমাকে মানুষ করবে। আমি মেয়ের দায়িত্ব নিতে পারবো না, তাই নীলাশাকে যে দায়িত্বটা দেওয়া হয়। আর তার বাবার সমস্ত 2 নম্বর বিজনেসের কথা বলে। সব শুনে কোর্ট রশিদ চৌধুরী আর তার স্ত্রীকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। আর টিনার দায়িত্ব নীলাশা পায়। বিয়ে হয়ে গেল। নীলাশা আর আবির এক রুমে থাকে না। টিনা নীলাশার কাছেই ঘুমোয়, আবির অন্য রুমে থাকে। আজকে নীলাশা আর টিনা গল্প করছিল। ঠিক সেই সময় রুমেলা বেগম ঘরে ঢুকে আর টিনাকে বলে, টিনা, তুমি আমার কাছে শোবে, মায়ের কাছে শুতে হবে না। না দাদি, আমার মায়ের কাছে শোবো।
মায়ের কাছে না শুলে আমার ঘুম হয় না। মা কি সুন্দর আমার মাথায় হাত বুলিয়ে গল্প করে ঘুম পাড়ায়। আমিও কি সুন্দর গল্প করে ঘুম পাড়াবো, মাথায় হাত বুলিয়ে দেব, তুমি আমার কাছে ঘুমাবে। কিন্তু দাদি, মা তো একা ঘুমাতে পারে না, মা তো ভয় পায়। মাকে একা ঘুমাতে হবে না, মায়ের সাথে ওই আঙ্কেলটা থাকবে, মার ভয় পাবে না। তুমি তাড়াতাড়ি উঠো, আমার ঘুম পেয়েছে, আমরা দুজন আজ অনেক গল্প করব। টিনাকে বুঝিয়ে রুমেলা বেগম তার কাছে নিয়ে চলে আসে, মাথায় হাত বুলিয়ে গল্প করতে থাকে। একটা সময় টিনা ঘুমিয়ে পড়ে। আবির অনেক রাতে বাড়ি ফিরে আসে। তার মা আগেই তাকে বলেছিল যে তোরা আজকে থেকে এক রুমে থাকবি। আবির রুমে ঢুকে দেখে নীলাশা ঘুমিয়ে পড়েছে। সে আর কিছু না বলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে আবিরের ঘুম ভেঙে যায়। দেখে নীলাশা তার বুকের উপর মাথা দিয়ে কাঁদছে। আবির নীলাশাকে বলল, কি হলো নীলাশা, তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি শুধু মায়ের জন্য আমায় বিয়ে করেছো, তুমি আমায় ক্ষমা করতে পারোনি, এ কথা কেন বলছো? তাই আমাকে দূরে সরিয়ে রেখেছো। আজকে 3 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আমি বিচার পেয়ে গেছি, অপরাধীরা শাস্তি পেয়েছে, টিনার কাস্টাডিও আমি পেয়েছি, সবই ঠিক আছে। আমি যা চেয়েছিলাম তুমি তো সবটাই করেছো, আর আমি কিছু চাই না। এবার শুধু আমাকে একটু ভালোবাসো। আজকে যদি না ভালোবাসো তাহলে জানবো তুমি আমাকে এখনো ক্ষমা করোনি, আমাকে ঘৃণা করো, তাই তুমি আমার থেকে দূরে আছো। আবির নীলাশার মুখ চেপে ধরে আর বলে, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। তাহলে আমাকে আদর করছো না কেন? আমাকে গ্রহণ করো আর সার্থক করে তোলো আমার জীবন। আমার মধ্যে বিলীন হয়ে যাও তুমি, আমি অনুভব করতে চাই তোমার অস্তিত্ব। নীলাশার কথা শুনে আবির মুচকিয়ে হাসে আর বলে, সুন্দরী মেয়ের এই কথাবার্তায় কোন পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে বলো? আমি তো শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম, এবার আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে। এবার আমায় সামলাও তুমি, দেখি তোমার কত ক্ষমতা। কথাটা বলে আবির ঝাঁপিয়ে পড়ে নীলাশার উপর আর আদরে আদরে ভরিয়ে দিতে থাকে নীলাশাকে। নীলাশা চোখ বুজে আবিরের আদর অনুভব করতে থাকে। নীলাশার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে আর মনে মনে বলে, এই মানুষটাকে একদিন আমি কত অপমান করেছিলাম, বাড়ির রাখাল বলে কত কথা শুনিয়েছিলাম, আর এই মানুষটা আমার জীবনের সব কিছু। হে সৃষ্টিকর্তা, তোমাকে অশেষ ধন্যবাদ আমার জীবনে এই মানুষটা জীবনের সাথে জুড়ে দেওয়ার জন্য। নীলাশার চোখে জল দেখে আবির নীলাশাকে বলে, কি হলো নীলাশা, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? তুমি আদর করছো বলে কষ্ট হচ্ছে না, অতীতের কথা ভেবে কষ্ট পাচ্ছি। পাগলি, এসব কথা একদম ভাববে না। তোমাকে তো আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, মনে আছে? তোমাকে ধাক্কা দিয়ে গোলাপ ফুলে ফেলে দেওয়ার জন্য তুমি আমায় কত কথা শুনিয়েছিলে। সেদিন মনে মনে ঠিক করেছিলাম এই গোলাপ ফুল দিয়ে আমাদের ভালোবাসার শুভ সূচনা করব। দেখো তোমার পাশে কি। নীলাশা পাশ ফিরে দেখে একজোড়া লাল গোলাপ। নীলাশা ফুলগুলো দেখে খুব খুশি হলো আর আবিরকে বলল, লাল গোলাপ আমার খুব প্রিয়। জানতাম তো, সেজন্যই নিয়ে এসেছি। আই লাভ ইউ নীলাশা। আই লাভ ইউ টু আবির, অনেক অনেক ভালোবাসি তোমায় প্রিয়। আবির আবার নীলাশার মধ্যে ডুব দিল। আমাদের এই গল্পের কাহিনী এখানে সমাপ্ত।